ওকে, গতদিনের ক্লাসে আমরা রিকার্সিভ কলের যে কিছুটা ল্যাকিংস আছে এবং রিকার্সিভ কল যে এক্সপোনেনশিয়াল রেজাল্ট দিতে পারে আমরা সেটা দেখেছি। আমরা একটা সুন্দর ছোট্ট একটা এক্সাম্পল নিয়েছিলাম ফিবোনাকি সিরিজ। এই ফিবোনাকি সিরিজ থেকে আমরা দেখেছি যে এখানে আমাদের বেশ কিছু আমাদের রিডান্ডেন্সি চলে আসে এবং এই রিডান্ডেন্সি গুলো থেকে আমরা যদি সেগুলোকে রিমুভ যদি না করি তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি চলে আসে। কিন্তু সামহাও আমরা যদি এখান থেকে রিকার্সিভ ভাবে এই রিকার্সিভ কল গুলোর মধ্যে যদি আমরা একটা মেমোরিকে ইন্ট্রোডিউস করতে পারি, যে সেটা কোনো না কোনো ভাবে রিকার্সিভ কলগুলো যখন হচ্ছে তখন সে বারবার রিপিটেড ক্যালকুলেশন না করে সে এখন যে কোনো একটা জায়গা থেকে রেজাল্ট নেবে এবং সেই রেজাল্ট গুলোকে সে প্রতিবারই যখনই কাজে লাগবে তখন সে বারবার করে সে ইউটিলাইজ করবে বা রিইউজ করবে। তো আমরা আজকে ডিপি প্রোগ্রামিং এর থেকে দেখবো যে ডাইনামিক প্রোগ্রামিং আজকে আমরা ফর্মালি পড়া স্টার্ট করবো এবং আমরা দেখবো যে কিভাবে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে পারি। তো প্রথম যে প্রবলেমটা আমাদের কাছে আছে সেটা হলো যে ফিবোনাকি সিরিজটাকে এবার আমরা সামহাউ একটা মেমোরিতে আমরা ইনক্লুড করবো, এর মধ্যে আমরা কিছুটা মেমোরি ইন্ট্রোডিউস করবো, মেমোরি এঁকে দেবো। তো আমরা সেই জন্য কি কাজটা করলাম, আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, একটা জয় সাইজের আমরা ফিবোনাকি বানাবো, ফিবোনাকি এন যদি বানাই এন সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম এবং অ্যারেটার প্রথম দুটো ঘরকে মানে প্রথম ইন্ডেক্সকে, ইন্ডেক্স নাম্বার 0 এবং ইন্ডেক্স নাম্বার 1 এ আমরা আমাদের বেস কেস গুলোকে দিয়ে দিলাম, যে টার্মিনেটিভ কেস গুলো কি বা বেস কেস অপশনটা কি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ফিবোনাকি 0 ভ্যালু হচ্ছে 0, ফিবোনাকি 1 এর ভ্যালু হচ্ছে যে ফিবোনাকি 1। আর যে কোনো অবস্থাতে এ বাদে যে কোনো অবস্থাতে ফিবোনাকি এন এর ভ্যালু হচ্ছে ফিবোনাকি অফ এন, মানে এফ বলে আমাদের একটা অ্যারে আছে, সেটা এন তম ইন্ডেক্সে ফিবোনাকি এন এর ভ্যালুটা আমার কাছে থাকবে। তো আমরা এখানে কি করলাম, আমরা সেই ফিবোনাকি এন এর এই কন্ডিশনটাকে আমরা এবার আগের মতো করে নর্মাল সূত্রে না লিখে এবার আমরা এটাকে অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করছি। যেমন ফিবোনাকি এন এর ভ্যালু যদি 0 হয় অথবা 1 হয় দেন আমরা সাথে সাথে ফিবোনাকি এন কে রিটার্ন করে দেব, কারণ যেরকম 1 হলে সেটা তো আমাদের টার্মিনেটিভ কেস বা বেস কেসে পৌঁছে যাচ্ছে, তো সেটা শুধুমাত্র আমরা উপরের দিকে বা আমার আগে যে কি বলে যার কাছ থেকে আমি এসেছি তাকে আমি ফেরত দিয়ে দেবো। আরেকটা অপশন হলো যে যদি আমাদের ফিবোনাকি অফ এফ অফ এন মাইনাস যদি 1 নীল হয় বা কোনো কিছু যদি সেখানে না থাকে, নীল মানে নাল আসলে, তাহলে সেখানে আমরা ফিবোনাকি এন মাইনাস 1 এ আমরা ফিবোনাকি যে অ্যারেটা ছিল, মানে এটা একটা অ্যারে বোঝাচ্ছে, এফ বলে একটা আমাদের অ্যারে আছে, এফ বলে আমাদের একটা অ্যারে আছে, সেই অ্যারেটা যে কোনো যদি নীল হয় তাহলে হচ্ছে আমরা সেখানে আবার করে ক্যালকুলেশন করবো, আর যদি নীল না হয় তাহলে হচ্ছে যে আমরা নতুন করে, নীল যদি না হয় তাহলে আমরা আগেরটাকে ইউজ করতে পারবো। এই হচ্ছে কথা, মানে নাল যদি না হয় তার মানে ওখানে কোনো একটা ভ্যালুজ আছে, ওটাকে আমরা রিউটিলাইজ করতে পারি, আর যদি নাল যদি হয়ে যায় তার মানে আগে থেকে ওখানে ক্যালকুলেশন করা হয়নি, ওই জায়গাতে আমাকে নতুন করে ক্যালকুলেশনটা করতে হবে। তো এইভাবে এভাবে দেখলাম, আর যে কোনো অবস্থাতে তো ফিবোনাকি এন মাইনাস 1 আর ফিবোনাকি এন মাইনাস 2 আমরা রিটার্ন করব। নর্মাল ফিবোনাকি যে সূত্রটা ছিল সেটাকে আমরা রিপিট করছি। তো এখানে যদি আমরা দেখি যে এই যে আমরা একটা কাজ করলাম যে সেটাকে সামহাউ আমরা একটা স্টোরে একটা রেজাল্ট কি করলাম, একটা টেবিলের মধ্যে স্টোর করে রাখলাম, এটাকে আসলে বেসিক্যালি তারা বলছে দি মেমোয়াইজেশন। এটাকে তারা বলছে হচ্ছে মেমোয়াইজেশন। কেন এটার নাম মেমোয়াইজেশন, জিনিসটা দেখেন, খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের মেমোরাইজেশন না, এটাকে বলা হচ্ছে মেমোয়াইজেশন। মানে আমাদের দোকানিরা কি করে, সারাদিনের বেচাকেনার হিসাব শেষে কিন্তু তারা একটা মেমোতে আমাদের লিখে রাখে, তাই না? কোন একটা মেমোতে, ক্যাশ মেমোতে তারা হচ্ছে তাদের হিসাবটা লিখে রাখে। এখন দিন শেষে সে কিন্তু দুটো কাজ করতে পারে। এক, সে প্রত্যেকটা মেমোর প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বারবার যোগ করে যাবে, যে প্রত্যেকটা মেমোতে যদি তার 10টা করে সদাই যদি বেচাকেনা হয় তাহলে সে 10টা করে প্রত্যেকটা মেমোকে প্রথম থেকে যোগ করে যাবে। অথবা তার কাজটাকে সে সোজা করার জন্য প্রত্যেকটা মেমো যখন তার শেষ হবে সেই মেমোর নিচে হচ্ছে ওই মেমোটার টোটাল বেচাকেনা হিসাব কত সেটা সে লিখে রেখে দিবে। এখন দিন শেষে সে যদি সম্পূর্ণ নতুন ভাবে ক্যালকুলেট না করে শুধুমাত্র সেই টোটাল ভ্যালুটাকে ওই মেমোটার প্রত্যেকটা মেমোর যদি টোটাল ভ্যালু গুলোকে আগে থেকে ক্যালকুলেট করা ভ্যালু গুলোকে যোগ করে ফেলে তাহলে তার জন্য কিন্তু কাজটা সোজা হয়ে গেল। আলটিমেটলি আমি একই কাজ করছি,
হয়তো বা কোনো এক সময় আমি মেমোরিতে লিখে দিয়েছি বা মেমোতে আমি রেখে দিয়েছি, সেই জন্য আমাকে বাড়তি করে খরচা করতে হচ্ছে না, বাড়তি করে আমাকে কষ্ট করতে হচ্ছে না, পুরাটা নতুন করে যোগ করতে হচ্ছে না। যেহেতু যোগফল সবসময় একই থাকবে, তো প্রথম সম্পূর্ণ নতুন করে যোগ করা, আর সব প্রত্যেকটা নতুন করে এভাবে সম্পূর্ণ যোগ করাটা, আর লাস্টে কি বলে টোটাল পারচেস কত হলো বা টোটাল কত বেচা কেনা সে করলো, টোটাল ট্রানজেকশনটাকে যোগ করে দিলেই তার সবকিছু কমপ্লিট হয়ে গেল। এই জিনিসটাকে আসলে বলা হচ্ছে মেমোয়াইজেশন। মেমোতে রেখে আমরা কাজ করছি, কোন একটা পার্টিকুলার পজিশনের কোন একটা পার্টিকুলার স্টোরি বা টেবিলে রেখে আমরা দিচ্ছি, মেমো তৈরি করছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে মেমোয়াইজেশন। তো ফিবোনাকি সিরিজ রেখে যে মেমোয়াইজেশন টেকনিক কিভাবে কাজ করে, তো আমরা এখানে একটা অ্যারে নিয়েছি। অ্যারেটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে ফিবোনাকি 0 এবং ফিবোনাকি 1 এর ভ্যালুটা আমরা সবসময় এখানে দিয়ে রাখবো। এখন ফিবোনাকি 2 এর ভ্যালু যদি আমি কল করতে চাই, f2 এর ভ্যালু যদি কল করতে চাই, তাহলে আমি কি করব, f অফ 2 মাইনাস 1, f অফ 2 মাইনাস 1 প্লাস হচ্ছে f অফ 1 মাইনাস, সরি 2 মাইনাস 2, যেহেতু আগের দুটো ভ্যালু যে যোগফল, 2 মাইনাস 1 আর 2 মাইনাস 2। তাহলে এখান থেকে কত আসলো? এখন শুধুমাত্র যেহেতু একটা অ্যারে কন্ডিশন, আমরা জানি যে অ্যারেতে আমাদের ট্রাভার্স করতে খুব সোজা হয়, যে জাস্ট আমরা সিম্পল ওই ভ্যালুটার দিকে লুক আপ করলে আমরা দেখতে পাই। তো এখানে শুধুমাত্র সে তাকিয়ে দেখবে এফ অফ 0 এর ভ্যালু হচ্ছে, এফ অফ 0 এর ভ্যালু হচ্ছে 0, আর এফ অফ 1 এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম ফিবোনাকি 2 এর ভ্যালুটা হচ্ছে 1 প্লাস 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে যেটা 1। তো সেটা কি করবে, সেই 1টাকে নিয়ে সে এই জায়গাতে আপডেট করে দিবে। তো দেখেন, আমি যদি ফিবোনাকি 2 এর ভ্যালুটা যদি বের করতে চাই, আমি পুরোটা একবার মুছে দিলাম, অ্যানিমেশনটা খালি খেয়াল করে দেখেন তাহলে কি হচ্ছে। ফিবোনাকি 5 এর ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি। ফিবোনাকি 4 3, তো 2 এর জন্য কি করবে, 2 এর জন্য হচ্ছে সেই জায়গাতে দেখেন, এই জায়গাতে একবার এটা 1 দিয়ে সে আপডেট করে ফেলবে। সেম গোস ফর ফিবোনাকি 3। ফিবোনাকি 3 এর ক্ষেত্রে কি হবে, এই জায়গাতে 3 মাইনাস 1 আর 3 মাইনাস 2, মানে এই ইন্ডেক্স পজিশন গুলোতে কি আছে সেটাকে আমরা এখান থেকে রাখছি, আর সেটাকে আমরা মেমোরিতে আমরা রেখে দিচ্ছি। দেখেন, এটা যদি হয়, এই জায়গায় যদি চলে যায়, খালি অ্যানিমেশন গুলো খেয়াল করে দেখেন যেখানে কিছু একটা অ্যানিমেশন ঘটছে। তো নাকি পরের ক্ষেত্রে সে একই কথা, এই জায়গায় গিয়ে এটা আপডেট হয়ে গেল। এবার নাকি 5 এর জন্য এবার তার ভ্যালুটা এই জায়গাতে আপডেট হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের একটা মেমোরিতে আমরা রেখে দিচ্ছি খুব দ্রুত, যাতে আমরা অ্যাক্সেস। তো এই হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজ, যেটাকে আমরা একটা এক্সপোনেনশিয়াল টাইম থেকে আমরা একটা লিনিয়ার টাইমে উন্নতি করে নিয়ে আসি। কোথায় ছিল আমাদের 2 টু দি পাওয়ার n বা 1.6 টু দি পাওয়ার n, এক্সপোনেনশিয়াল একটা টাইম কমপ্লেক্সিটি অ্যালগরিদমকে আমরা একেবারে হঠাৎ করে আমরা একটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে নিয়ে আসলাম। কেন লিনিয়ার আনা পসিবল হলো, এই যে আমরা মেমোরিতে রেখে দিচ্ছি, আর প্রতিবার শুধুমাত্র মেমোরি বা অ্যারের ওই ভ্যালুটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই তো এখানে যা কিছু বলেছি এক্সট্রা রিকারশন ফাংশনের, রিকার্সিভ ফাংশন যত সমস্ত এই এক্সট্রা ফাংশন কল ছিল, আবার হচ্ছে বারবার রিপিটেশন ক্যালকুলেশন ছিল, সবগুলোকে আমরা এখান থেকে আমরা দূর করে আনতে পারলাম। আর এখানে একটা ইয়া ছিল যে আমরা যেটা বলেছিলাম যে সাব প্রবলেমস গুলো একে অপরের ডিপেন্ডেন্ট হবে বা হচ্ছে একে অপরের উপরে ওভারল্যাপ করবে, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে যে যখন আমি ফিবোনাকি 2 ক্যালকুলেট করতে চাচ্ছি, তখন সেটা ফিবোনাকি 0 এবং 1 এর উপরে ডিপেন্ডেন্ট। আবার যখন ফিবোনাকি 3 ক্যালকুলেট করতে যাব, সেটা সবসময় ফিবোনাকি 1 ফিবোনাকি 2 এর উপর, মানে আগের সাব প্রবলেম থেকে তাকে হেল্প নিতে হবে, ওভারল্যাপ করতে হবে। এন্ড সেম গোস ফর ফিবোনাকি অফ n, যেটা n-2 এবং n-1 এর উপরে ডিপেন্ড। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ডায়নামিক প্রোগ্রামিং, যেটা হচ্ছে আমরা সাব প্রবলেমস এর ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেট করে বের করে আনতে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটিটা এক্সপোনেনশিয়াল থেকে একদম লিনিয়ার নেমে করেছে। বাট তো স্যার এখানে আমাদের ইয়া বেড়ে যাচ্ছে না, স্পেস মেমোরি, কমপ্লেক্সিটি। হ্যাঁ মেমোরি। আচ্ছা, আমি ক্লাসিক এটা ডিসকাস করেছিলাম, ওই যে স্পেস টাইম ট্রেড অফ বলে কিছু একটা ছিল, মিডের আগে কি ডিসকাস করেছিলাম ক্লাসে? স্যার মনে তো পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, স্পেস টাইম ট্রেড অফ জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা ওই যে শিশু পার্কে অনেক সময় একটা খেলা দেখি না, যে সি স বলে একটা থাকে,
এখানে একজন বসলে, এখানে কেউ যদি এখন একজন বসে পড়ে, এ আবার উঠে যায়, আবার এ যখন এখানে বসে, এই তখন উঠে যায়। তো আমাদের এই স্পেস টাইম ট্রেড অফ জিনিসটা হচ্ছে ঠিক একই জিনিস। তো আমাকে যদি সময়টাকে বাঁচাতে হয়, আমাকে টাইমটাকে যদি আমার কমাতে হয়, রানিং টাইমটাকে যদি কমাতে হয়, তাহলে অবশ্যই আমাকে সেখানে স্পেসটা বাড়িয়ে দিতে হবে। ওকে, টাইম যদি আমার কমাতে হয় তাহলে আমাকে স্পেসটা বাড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে, এটা হলো যে আমাদের মেমোরি থেকে দেখেন, আমরা যখন যে রিকার্সিভ, আমরা যখন ডাইনামিক প্রোগ্রামিং যখন আমরা করলাম, ডাইনামিক প্রোগ্রামিং এ কি করলাম, আমার সময়টা কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার ক্ষেত্রে স্পেসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, যদি খেয়াল করে দেখেন আমাদের এই ইনসার্শন সর্ট আর হচ্ছে মার্জ সর্টের ব্যাপারটা খেয়াল করে দেখেন। ইনসার্শন সর্টে আমরা কি করতাম, বা বাবল সর্টে আমরা কি করতাম? বাবল সর্টের আমাদের কিন্তু ছিল যে হচ্ছে আমাদের জায়গাটা লাগতো কম, মেমোরিটা লাগতো কম, কিন্তু তার স্পেসটা কিন্তু, মানে স্পেসটা লাগতো কম কিন্তু তার টাইম কিন্তু অনেক বেশি হতো। ইনসার্শন সর্টের ক্ষেত্রে যেটা আমরা বলতাম ইন প্লেস সর্টিং অ্যালগরিদম, বাবল সর্টের ক্ষেত্রে চিন্তা করেন বা সিলেকশন সর্টের ক্ষেত্রে চিন্তা করেন, আলাদা করে সে কিন্তু কোনো মেমোরি বাড়ায় না, বা আলাদা করে কোনো অ্যারে ভাঙতে যায় না, টুকরো করতে যায় না, বা অ্যারে ক্রিয়েট করতে যায় না। সে কি কাজ করে, যেখানে আছে তার মধ্যে সে বারবার সোয়াপ টপ করে এখানে সে করে ফেলে। কিন্তু ইনসার্শন সর্টের আমার স্পেসটা কম। আমি যদি একটা দেখা এখানে, ইনসার্শন সর্টের কি হলো, আমাদের স্পেসটা কম, স্পেসটা আমাদের কাছে কম, কিন্তু তার টাইম কমপ্লেক্সিটি, বাবল সর্টের কথা যদি চিন্তা করে দেখি, তার টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমাদের অনেক বেশি, বা সে চলতে কিন্তু অনেক সময় নেয়। কিন্তু আমাদের মার্জ সর্টের ক্ষেত্রে কি হয়, মার্জ সর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরিটা বেশি খরচ হয়। আমরা প্রতিবারই আমরা নতুন নতুন করে অ্যারে ক্রিয়েট করছি। তো মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি কত? অফকোর্স সেটা হচ্ছে, এটা টাইম কমপ্লেক্সিটি এভরি অফ এন স্কোয়ার হয়, মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমাদের এন লগ এন, এটা হচ্ছে অনেক বেশি। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের স্পেস টাইম ট্রেড অফ। যদি আপনাকে খুব দ্রুত অ্যান্সার পেতে হয়, তাহলে আপনাকে বেশি মেমোরি দিতে হবে। আর যদি আপনার মেমোরি নিয়ে লিমিটেশনস যদি থাকে, তাহলে আপনাকে সেখানে টাইমকে কম্প্রোমাইজ করতে হবে। যে আমি বেশি মেমোরি দিতে পারছি না, যতটুকু মেমোরি যাচ্ছে ততটুকুর মধ্যে তুমি কাজ করো, সেই ক্ষেত্রে আপনাকে বেশি টাইমকে অ্যালাউ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের স্পেস টাইম ট্রেড। তো ডাইনামিক প্রোগ্রামিং আমার ভালো কাজ করতে পারে কারণ সেখানে তার প্রচুর মেমোরির দরকার পড়ে। এই জন্যই হচ্ছে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাইনামিক প্রোগ্রামিং যখন অ্যাপ্লাই করা হয়, তখন তাদের বড় বড় জিপিইউ সিপিইউ লাগছে, কারণ তার প্রচুর ক্যালকুলেশন পাওয়ার দরকার হয়। এই তো, এবার কি ক্লিয়ার নাহিয়ান? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই গেল। এখন আমরা গতদিন ক্লাসে যেটা পড়েছিলাম, যে গতদিন ক্লাসে পড়েছিলাম হলো ন্যাপস্যাক প্রবলেমের ফ্র্যাকশনাল ভার্সনটা, মানে যেটা গ্রিডি দিয়ে সলভ করা যায়। আজকে আমরা দেখবো যে ন্যাপস্যাকের 0-1 প্রবলেমটাকে, বা যখন আমাদের কাছে এই অপশনটা থাকে না, যে আমি আইটেম গুলোকে টুকরো করতে পারবো না, তখন আসলে আমরা কিভাবে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা ন্যাপস্যাকটাকে সলভ করতে পারি। তো আমরা এটা আস্তে আস্তে দেখি এটা কিভাবে সলভ করা যায়। এই যে টপিকটা এখন আমি পড়াবো, এটাতে কিছু ক্যালকুলেশন হেভি একটা অ্যালগোরিদম, প্রচুর ক্যালকুলেশনস আছে। তো আমি সবাইকে অনুরোধ করবো, ক্লাসে যে 22 জন আছেন আমি সবাইকে অনুরোধ করব যে একটু যদি খাতায় হাতে কলমে জিনিসটা প্র্যাকটিস করি। কারণ যে জিনিসটা এখন দেখাচ্ছি, আহ যদি আমরা প্রথম দুটো ধাপ যদি বুঝতে না পারি, ঠিক আছে, প্রথম দুটো ধাপ যদি আমাদের কাছে বোঝা না যায়, তাহলে কিন্তু পুরো অ্যালগোরিদমটাই কিন্তু আমাদের কাছে হযবরল হয়ে যাবে। এটা আমার নিজের কাছেও হয়েছিল, আমি যখন আন্ডারগ্রেড করেছিলাম। ফর্চুনেটলি এনাফ যে হচ্ছে আমরা অফলাইনে ক্লাস করতে পেরেছিলাম, আনফর্চুনেটলি ক্লাস করতে অনলাইনে আসলে টেবুলেশন মেথড বোঝাতে একটু কঠিন, বোঝানো কঠিন, বোঝাও কঠিন, বোঝানো কঠিন। বাট আই উইল ট্রাই টু মেক দিস থিংস অ্যাজ ইজি অ্যাজ পসিবল। সেজন্য সবার কোঅপারেশন এক্সপেক্ট করছি। আর অ্যাট দ্য সেম টাইম আমি সবাইকে অনুরোধ করব, যে টপিকটা বা যে জিনিসটা এখন আমরা পড়াচ্ছি, সেটা যেন একটু খাতায় ভালো মতো তুলে তুলে হিসাব করি। নিজেদের যদি হিসাব করতে পারি, তাহলে আই বিলিভ এটাতে কারো প্রবলেম হবে না। কেন এই কথাটা বলছি? দুটো রিজন। প্রথমত হচ্ছে, এই ডায়নামিক প্রোগ্রামিং বা ডিপি হচ্ছে এমন একটা প্রোগ্রামিং, ডায়নামিক প্রোগ্রামিং হচ্ছে এমন একটা প্রোগ্রামিং যেখানে আমাদের মার্কিংটা হয় 0-1। আপনি পুরো বড় সড়ো একটা টেবিল করবেন, 25টা সাইজের একটা টেবিল করবেন,
শুধুমাত্র এই লোয়ার রাইট কর্নারের রেজাল্ট আনার জন্য। এবং যেহেতু ডায়নামিক প্রোগ্রামিং গুলো সাব প্রবলেম গুলো একে অপরের ওভারল্যাপ, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এর মধ্যে যদি কোনো একটাতে ইভেন ইফ একটা সিঙ্গেল ভ্যালুতেও যদি ভুল হয়ে যায়, সে এই ভুলটা পুরো টেবিলে প্রপাগেট করতে স্টার্ট করবে। তো ওই যে আমরা বাংলা ভাষায় যেটা বলি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ডায়নামিক প্রোগ্রামিং এর আইডিয়াটাও কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে কোনো একটা টেবিলে ভুল করবেন, একটা পোর্শনে ভুল করবেন, সবগুলো জায়গাতে আপনার ভুল প্রপাগেটটা হবে। কারণ আপনি যার থেকে রেজাল্ট দিবেন, সে যদি আপনাকে ভুল দেয়, অটোমেটিক্যালি আপনার অ্যান্সারটাও ভুল হবে। আবার আপনি যাকে রেজাল্টটাকে ইনপুট হিসেবে দিবেন, আপনার রেজাল্টটা যে ইনপুট হিসেবে নিবে, আপনি যদি ভুল করেন, সে ভুল হবে। তারপর আরেকজন ভুল হবে, তারপর একজনের ভুল হবে। সো ওই ডোমিনো ইফেক্ট এর মতো, যে এক জায়গাতে যদি ভুল হয়, তাহলে সেটা প্রত্যেকটা ভুলগুলো সব জায়গাতে সবাইকে সেটাকে সে ফেলে দিবে। সবাইকে সেটাকে ভুলভাবে সে নক আউট করবে। সেই জন্যই বলছি, প্রথম এটা তো আমাদের ফাইনালে থাকবে। প্রথম জিনিসটা হচ্ছে এখানে ফাইনাল থেকে কোশ্চেন থাকবে। এখানে কোশ্চেন খুব ভালো মতো একটা কোশ্চেন, পুরো 10 সেটের একটা কোশ্চেন আসে ডায়নামিক প্রোগ্রামিং থেকে। এখানে থাকবে দ্বিতীয় রিজনটা হচ্ছে এই যে 01, either you will get the right answer or you don't। এটা খাতায় হাতে কলমে একটু পড়বো। আমি যতটা সম্ভব সঠিকভাবে ভালোভাবে ইজি করে বোঝানোর চেষ্টা করব। বাট যেহেতু এখানে ক্যালকুলেশনের ব্যাপার-স্যাপার আছে, সো সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আর আমার কোন জায়গায় যদি মনে হয় ভুল স্যার, এই জায়গাতে ভুল বলে মনে করছেন আপনারা, সাথে, সাথে আমাকে জানাবেন। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি, যদি কোন জায়গাতে বুঝতে না পারি, উইথআউট এনি হেজিটেশন সেটা আমাকে প্লিজ জানাবেন। ক্লাসে অন্যরা কি বুঝলো কি বুঝলো না, সেটা আপনার দেখার দরকার নেই। আপনার এক্সাম আপনাকে নিজে অ্যাটেন্ড করতে হবে। সো গিভ প্রায়োরিটি টু ইউর আন্ডারস্ট্যান্ডিং। কেমন? আমি তাহলে মুভ করছি। আ তো 01 আমি একবার একটু রিক্যাপ করে নিই। ন্যাপস্যাক জিনিসটা কি ছিল? যদিও আমরা বলেছিলাম যে আমাদের ২ টো ভার্সন ছিল, যে ন্যাপস্যাক প্রবলেম মানে হচ্ছে আমাদের একটা কনস্ট্রেইনট একটা থাকবে। আমাদের একটা ওয়েট এর কনস্ট্রেইনট থাকবে, বা আমাদের টোটাল ক্যাপাসিটি একটা কনস্ট্রেইনট থাকবে। এবং সেখান থেকে আমরা চাইবো যে ওই টোটাল কনস্ট্রেইনট ক্যাপাসিটি, রেস্ট্রিক্টেড ক্যাপাসিটির মধ্যে আমি যাতে আমার সবথেকে বেশি প্রফিট করতে পারি, বা সবথেকে বেশি হচ্ছে আমি এখান থেকে জিনিসপত্রগুলোকে কি বলে হচ্ছে ভরাতে পারি। তো 01 আমরা কতদিন দেখেছিলাম ফ্র্যাকশন ল্যাপস্যাক প্রবলেম, যেখানে আমরা আইটেম গুলাকে ডিভাইড করতে পারি। Items are divisible. You can take any fraction of the item. It was solved with the greedy algorithm, ওই যে প্রফিট বাই ওয়েট দিয়ে ক্যালকুলেট করা। কিন্তু আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, এটাকে বলা হচ্ছে 01 ন্যাপস্যাক প্রবলেম। 01 ন্যাপস্যাক প্রবলেমে আমাদের আইটেম গুলো হয় ইনডিভিজিবল। মানে আমরা আইটেম গুলোকে টুকরো করতে পারি না, ভাঙতে পারবো না। আমাকে কোন একটা কনস্ট্রেইনট দিয়ে দিবে, রেস্ট্রিকশন দিয়ে দিবে যে আইটেম গুলোকে তুমি টুকরো করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার ব্যাগে যদি আটে আমি আইটেমটাকে নিব, আর না হলে আমি ব্যাগে আইটেমটাকে নেব না। মানে আই উইল এইদার টেক দ্য আইটেম অর আই ডোন্ট। এতে যদি আমার ব্যাগের জায়গা খালিও পড়ে থাকে, আমার হাতে আর কোনো অপশনস থাকবে না। কারণ পুরো জিনিসটা আমার ব্যাগের মধ্যে ভরার কোনো ক্যাপাসিটি আমার কাছে নেই। এবং যেই সমস্ত জায়গাতে এরকম করে আমার কনস্ট্রেইনট আছে, ২টা ৩টা কনস্ট্রেইনট আছে, যে আমি ব্যাগে সম্পূর্ণ ওজনের ক্যাপাসিটিকে এক্সিড করতে পারবো না, এবং আমি আইটেম গুলোকে আমি টুকরো করতে পারবো না। নিলে নিবো, না হলে নাই। এই টাইপের আইটেম। নিলে নিবো, সম্পূর্ণটা নিবো, না হলে নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ডায়নামিক প্রোগ্রামিং বা ডিপি দিয়ে আমরা সেটাকে সলভ করি। তো আমি কি করতে পারি? তো আমি এখানে আপনাকে দেখে পরের প্রশ্নটা দেখাই। যাই হোক, এই অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আমার এখানেও আছে, যেটা হচ্ছে আমাদের কোন একটা আইটেমকে যদি ব্যাগ থেকে বের করে দিই, বাকি যে আইটেম গুলো থাকবে আমাদেরকে গ্যারান্টি দিবে প্রোগ্রামিংটা, যে বাকি যারা আইটেম গুলো আছে সেটা ওই মোমেন্টে, ওই আইটেম গুলা চুজ করার মোমেন্টে যতগুলো আইটেম ছিল তাদের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম প্রফিটেবল আইটেম আমার কাছে ছিল। তো এখানে ডায়নামিক প্রোগ্রামিং 01 এর দেখেন যে আমরা যদি গ্রিডি প্রবলেমের মতো করে 01 কে যদি সলভ করতে চাই, বা গ্রিডি স্ট্র্যাটেজি দিয়ে যদি আমরা 01 কে সলভ করতে চাই, তাহলে এখানে ফেইল হবে। মানে আমরা যদি এমন একটা কথা বলি যে হচ্ছে আমাদের আইটেম গুলোকে আমরা টুকরো করতে পারবো না, মানে 01 কথা বলছে, কিন্তু আমি সেটাকে ওই আমাদের নরমাল গ্রিডি স্ট্র্যাটেজি দিয়ে ফলো করাতে চাচ্ছি, তাহলে কিরকম হবে? এখানে একটা আইটেম আছে, আইটেম নাম্বার 1, তার ওয়েটটা হচ্ছে যে W1 হচ্ছে 10 কেজি, আর তার প্রফিট হচ্ছে বা ভ্যালুটা হচ্ছে পিআই, ভিআই দিয়ে প্রকাশ করা যায়, পিআই দিয়ে প্রকাশ করা যায়,
হোয়াটএভার ইট ইজ, তার ভ্যালুটা হচ্ছে 60। আর W2 যেটা ছিল, W2 এর হচ্ছে আইটেম 2 এর ওজন হচ্ছে যে 20, তার ভ্যালু হচ্ছে যে 100। আইটেম 3 হচ্ছে যে 30 কেজি, তার ভ্যালু হচ্ছে $120। তো আমরা যদি এইভাবে যদি গ্রিডি স্ট্র্যাটেজি ফলো করতাম, আমাদেরকে 50 কেজি ওজনের একটা বস্তুকে ভরাতে কিভাবে করতে পারতাম? তো যে প্রফিট যদি হতো তাহলে 50 কেজি ওজনটাকে আমরা ওখানে 10 ঢোকাতে পারতাম, তারপর হচ্ছে 100 ঢোকাতে পারতাম, তারপর এখান থেকে আমাদের হচ্ছে 160 অথবা 220 আমরা এখান থেকে পেতে পারতাম। তো আমরা আস্তে আস্তে দেখবো যে গ্রিডি স্ট্র্যাটেজি কিভাবে ফেল করে। এখানে অনেক অ্যাপ্রোচের কথা বলে দেওয়া আছে। আমি দেখি এখান থেকে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি। যে ডায়নামিক প্রোগ্রামিং যখনই আমরা করতে যাই, একটা জিনিস বলে দিই যে যখন ডায়নামিক প্রোগ্রামিং যখন আমরা করতে যাব, ডায়নামিক প্রোগ্রামিং এর জন্য আমাদের দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একটা, দুটো পসিবল কনসিডারেশন আমার কাছে থাকতে হবে। একটা কনসিডারেশন হচ্ছে আমি এই মোমেন্টে যে বস্তুটাকে নিয়ে চিন্তা করছি সেই বস্তুটাকে নিয়ে একবার চিন্তা করব, আবার ওই বস্তুটাকে আমি না নিয়ে একবার চিন্তা করব। যেমন এখানে যেটা বলছে যে আমার দুটো কনসিডারেশন থাকবে। আমি চিন্তা করবো প্রতিটা মোমেন্টে যে এই বস্তুটা যদি আমার ব্যাগের মধ্যে ঢুকতো তাহলে আমার প্রফিট কত হতো, এই বস্তুটা যদি আমার ব্যাগের মধ্যে না থাকতো তাহলে আমার প্রফিটটা কেমন হতো। এবং আমরা যদি সময় পাই আমরা ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে কয়েন চেঞ্জের একটা প্রবলেম দেখাবো। কয়েন চেঞ্জের বিষয়টা হচ্ছে এই মোমেন্টে এই কয়েনটা যদি আমি দিতাম তাহলে কেমন আচরণ হতো, এই মোমেন্টে যদি কয়েনটা না নিতাম তাহলে কেমন আচরণ। তো এখানে হচ্ছে দুটো কথা। এই একবার আমরা বস্তুটাকে ইনক্লুড করে চেষ্টা করব, আরেকবার আমরা বস্তুটাকে এক্সক্লুড করার চেষ্টা করব। এই ইনক্লুড আর এক্সক্লুড এর মধ্যে যে আমাকে বেটার রেজাল্ট দিবে অ্যালগোরিদম অনুযায়ী, যেটা একটা ম্যাক্সিমাম, সেখান থেকে আমরা এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমাদের নেব। যদি আমাদের মিনিমাম হয়, যে মিনিমাম কয়েন চেঞ্জের কথা বলি, যে কয়েন চেঞ্জটাকে আমি আমার পকেটে বেশি টাকা পয়সা রাখতে চাই না, আমি কয়েন মিনিমাম কয়েন চেঞ্জ করব। তো মিনিমামের সময় ইনক্লুড আর এক্সক্লুড এর মধ্যে যেটা আমাদের মিনিমাম সেটা আমাকে এখান থেকে বের করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনক্লুড এবং এক্সক্লুড। এই জিনিসটা আমার খেয়াল রাখবে। ডায়নামিক প্রোগ্রামিং সবসময় এই দুটো পসিবল কন্ডিশন নিয়ে চেক করে, একবার যেটাকে সে নিতে চাইছে এটাকে ইনক্লুড করবে, আবার সেটাকে এক্সক্লুড করবে। এই দুটার মধ্যে যেটা তাকে বেটার রেজাল্ট দিবে অ্যালগরিদমের অ্যাপ্রোচ অনুযায়ী, ফিচার্স অনুযায়ী, সেটা সে একসেপ্ট করবে। তো আমরা এখান থেকে কি করি, যে ডায়নামিক প্রোগ্রামিং এখান থেকে বলছে যে আমরা এখান থেকে একটা ফাংশন লিখলাম পি আই কমা ডাব্লিউ। সো পি আই কমা ডাব্লিউ মানে এই পি ফাংশনটার কাজ হচ্ছে ইটস এ ম্যাক্সিমাম প্রফিট দ্যাট ক্যান বি obtained from items 1 to I if the knapsack has the size W. So অথবা এটা স্মল w, ছোট w। সো আমাদের ন্যাপস্যাকের কারেন্ট ওয়েট, এটা ন্যাপস্যাকের কারেন্ট ওয়েট, কারেন্ট ন্যাপস্যাক, এটা কারেন্ট বললে ভালো হয়। যদি আমাদের কারেন্ট ন্যাপস্যাকের ওয়েট যদি ডাব্লিউ যদি হয় বা ছোট ডাব্লিউ যদি হয়, তাহলে 1 থেকে শুরু করে আইতম আইটেম পর্যন্ত আইটেম গুলাকে নিয়ে আমি কতটুকু ম্যাক্সিমাম প্রফিট করতে পারি। তো এখন আমরা এখান থেকে দেখবো যে ডায়নামিক প্রোগ্রামিং করতে গেলে আমরা এরকম একটা টেবুলেশন ছক কাটি। ছকটা আমরা ছক নিয়ে নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে বলা হচ্ছে এই মোমেন্টে যে কোনো একটা অবস্থা, মনে করেন যে এই বক্সটা বা এই ইভেন্টটার জন্য, এই ইটারেশনটার জন্য, এটাকে বলা হচ্ছে যে পি আই কমা ডাব্লিউ। তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে আই তম বস্তু পর্যন্ত আমাদের কারেন্ট ন্যাপস্যাকের সাইজ যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা কোন কোন বস্তুগুলোকে নিয়ে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো, বা আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে, কোন কোন বস্তু না ওই মোমেন্টে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে। এটাকে আমরা বলছি একটা ফাংশন দিয়ে বলছি পি আই কমা ডাব্লিউ। মানে আমি যদি আই এর ভ্যালু যদি 2 হয় আর ডাব্লিউ যদি 5 হয়, তার মানে 1 নাম্বার বস্তু আর 2 নাম্বার বস্তু থেকে কিভাবে নিলে আমি 5 কেজি ওজনের, বা কারেন্ট ন্যাপস্যাকের ওয়েট যদি মনে করেন 5 কেজিকে আমার ফিল আপ করতে হয়, তাহলে 5 কেজি ওজনের বস্তু থেকে আমি কিভাবে ম্যাক্সিমাম প্রফিট আমি লাভ করতে পারবো, তাদেরকে মিলিয়ে ঝিলিয়ে আসলে। তো এই যে এখানে কথাটা বললাম যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইনক্লুডের কেসটা। কেস নাম্বার 1 বা কনসিডারেশন নাম্বার 1 হচ্ছে আমি thief that takes the item, চোর বস্তুটাকে নিয়ে ফেলে। নিয়ে কি কাজ করলে, এখানে দেখেন এখানে পি আই কমা ডাব্লিউ, তাহলে এই ফাংশনটা কিভাবে বিহেভ করবে, বস্তুটার ওই মোমেন্টের ওজন, ওই মোমেন্টের ভ্যালু, এটা হচ্ছে যে আইতম, এটা হচ্ছে আই ভ্যালু, মানে ওই বস্তুটার যে ভ্যালুটা ছিল সেটা প্লাস হচ্ছে বস্তুটার আগের ওজনের ভ্যালু। সরি, আমি ভুল বলছি, মানে জিনিসটা কমপ্লিকেট করে ফেললাম। এটা হচ্ছে আইতম
অবজেক্টের ভ্যালু, ওকে, আর হচ্ছে আগে থেকে প্রিভিয়াস ম্যাক্সিমাম প্রফিট, প্রিভিয়াস ম্যাক্স প্রফিট, ওকে, প্রিভিয়াস ম্যাক্সিমাম প্রফিট। তো আমি এই মোমেন্টে বস্তুটাকে সে ব্যাগের মধ্যে একবার ঢুকাবে, ঢুকিয়ে চিন্তা করবে আমি যদি আগে থেকে আমার যদি 10 টাকা থাকে বা 10 যদি ম্যাক্সিমাম যদি লাভ হয়, এই বস্তুটাকে আমি ব্যাগের মধ্যে ঘুরালে এটা হচ্ছে আমাদের মনে করেন যে ভিআই এই মোমেন্টে, এটা হচ্ছে এই বস্তুটার ওজন, আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হচ্ছে ভ্যালুটার ওজন। তো আমার আগে ছিল ব্যাগে ছিল 10 টাকা, এটাকে যদি আমি ব্যাগের মধ্যে ভরাই তাহলে আমার 5 টাকা এক্সট্রা হচ্ছে, 10 5 আমাদের হচ্ছে 15। এইটা একটা তার জন্য কনসিডারেশন। ওকে, সেকেন্ড কনসিডারেশনটা কি জিনিস? সেকেন্ড কনসিডারেশনটা হচ্ছে যে আমি বস্তুটাকে যদি না নিতাম, দ্য থিফ ডাজ নট টেক দ্য আইটেম, এই বস্তুটাকে যদি সে না নেয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে তার আগে যেটা লাভ ছিল সেটাই সে থেকে যাবে। ওকে, যদি আমি বস্তুটাকে না নিতে পারি, নিতে পারলে হচ্ছে আগেরটার সঙ্গে আমার এই মোমেন্টের লাভ, বা আর হচ্ছে আর যদি বস্তুটাকে না নিতে পারি তাহলে সেটা আগেরটা আগের জায়গাতে থেকে যাবে, বেসিক্যালি দ্য এক্সক্লুড সিস্টেম। ওকে, এটার মধ্যে যেটা বেটার হবে ইনক্লুড এক্সক্লুড এর মধ্যে, সেটাই সে এখান থেকে ক্যাচ করে নেবে। এটা যদি আমরা ম্যাক্সিমাম প্রফিটের কথা বলছি, চোরটা যেহেতু অবজেক্টিভই হচ্ছে ম্যাক্সিমামটাকে গেইন করা, তো সেখান থেকে সে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা আমাদের এখান থেকে ক্যাচ করতে হবে। তো এখানে ওই যে কথাটাই বললো যে যদি আমাদের পি আই কমা ডাব্লিউ আই মাইনাস ওয়ান ডাব্লিউ হবে যদি আমাদের বস্তুটা ডাব্লিউ লেস দেন ইকুয়াল টু ডাব্লিউ আই হয়, এদার দেন দ্যাট এখানে আমাদের অন্য কিছু এই সূত্রটা আমাদের কাছে পড়ে যাবে। আচ্ছা, আমি সবাইকে একটু সময় দিচ্ছি আপনাদের নোটবুকে এই কন্ডিশনটা, অ্যাটলিস্ট এই কন্ডিশনটা তুলে রাখেন, কারণ আমি এখনই আমার হোয়াইট বোর্ডে মুভ করে যাব, তখন হচ্ছে আমার এই কন্ডিশনটা ধরে ধরে আমাদেরকে কাজ করতে হবে। এই এই যে রিকার্সিভ যে ফর্মুলাটা যেটা ছিল সেটা আমরা একটু খাতায় লিখে রাখি। যে কোনো ডাইনামিক প্রোগ্রামিং সলভ যদি আপনারা করতে যান তাহলে আপনাদেরকে এরকম একটা রিকার্সিভ একটা ফর্মুলা আপনাদেরকে বের করে আনতে হবে। তো যেহেতু আমরা টেবুলেশন মেথড করব, রিকার্শন করব, ডাইনামিক প্রোগ্রামিং আমাদের রিকার্সিভ বেসিস করে সে চলে। তো আমরা যদি একটা পার্টিকুলার যদি একটা ফর্মুলা যদি ডেভেলপ করতে পারি আমাদের পুরো প্রোগ্রাম এই ফর্মুলাটা দিয়ে খালি খালি চলে। এটুকু লিখেছি সবাই, বাট নোট নিয়েছি। जी सर। এখন আমি Yes, sir. আমি কি করলাম আমি হচ্ছে এখন এই জিনিসটাকে আমি এখানে লিখে ফেলি। আচ্ছা, এখানে অনেক কিছু নোটেশন আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি এই নোটেশন গুলো আস্তে আস্তে ব্যাখ্যা করবো। ওকে, তো এখানে দেখেন এখানে অনেকগুলো ডাব্লিউ আছে, ডাব্লিউআই আছে, ভিআই আছে, তো অনেক সময় জিনিসপত্র আছে। তো so, আচ্ছা, এখানে আসলে জিনিসটা কি, এখানে আমি যেটা বলতে চাই সেটা দেখেন, এখানে ডাব্লিউ আই মানে হচ্ছে আইথ অবজেক্ট ওয়েট, এই মোমেন্টে বস্তুটাকে যেটা নিতে চাচ্ছে আইতম বস্তুটার ওয়েট কত, আইটেম বস্তুটার ওয়েট কত। ভিআই মানে হচ্ছে আইথ অবজেক্ট ভ্যালু। ওকে, এখানে আরেকটা কি আছে, আরেকটা আছে ছোট ডাব্লিউ, ছোট ডাব্লিউ মানে হচ্ছে কারেন্ট ন্যাপস্যাক ওয়েট, এই মোমেন্টে আমাদের ন্যাপস্যাকের ওয়েটটা কতটুকু, কারেন্ট ন্যাপস্যাক ওয়েট বলতে পারি। আরেকটা থাকবে যেটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ মানে হচ্ছে যে আমাদের টোটাল ন্যাপস্যাকের ওয়েটটা কত, টোটাল ন্যাপস্যাকের ওয়েটটা কত, এই। আর বাকিটা বোঝাই যাচ্ছে পি হচ্ছে একটা ফাংশন। এখন এইখানে দুটো জিনিস আছে, একটা হলো যদি আমার কারেন্ট ন্যাপস্যাকের ওয়েটটা যদি আমার বস্তুটার ওয়েটের চেয়ে যদি কম হয়ে যায় তাহলে হচ্ছে এক ধরনের কনসিডারেশন, এটা মানছে পুরোপুরি এক্সক্লুড, যে আমার ব্যাগের ওজন এটা হচ্ছে, এটা হচ্ছে ডাব্লিউ মনে করেন যে কারেন্ট ন্যাপস্যাকের, এই মোমেন্টে আমার ওজন বাকি আছে হচ্ছে ব্যাগের মধ্যে 5 কেজি, কিন্তু আমি যাকে ঢোকাতে চাচ্ছি ব্যাগের মধ্যে ইনসার্ট করাতে চাচ্ছি তার ওজন হচ্ছে 10 কেজি। তো 5 কেজির একটা ব্যাগ, 5 কেজির একটা ব্যাগে আমরা নিশ্চয়ই 10 কেজি ওজনের একটা বস্তুকে ঢোকাতে পারবো না, আমার এক্সিড করে চলে যাবে।
সেই মোমেন্টে কি হবে, সেই মোমেন্টটাতে আমাদের ওই বস্তুটাকে বাদ দিয়ে যে প্রফিটটা যেটা ছিল সেটাকে আমাকে নিতে হবে, এক্সক্লুড করতে হবে। এটা কখন হবে, যখন আমার ডাব্লিউ লেস দেন ডাব্লিউআই হচ্ছে। আর এ বাদে যদি না হয়, যে বস্তুটার ওজন আমি যদি ব্যাগের মধ্যে ইনসার্ট করাতে পারি, তাহলে হচ্ছে এই আমাদের ইনক্লুড, আর তারপরেরটা হচ্ছে আমাদের এক্সক্লুড। এই ইনক্লুড আর এক্সক্লুডের মধ্যে যেটা আমাদের ম্যাক্সিমাম, সেটা আমরা এখান থেকে নিয়ে ফেলবো। দুটো কনসিডারেশন, এইটার বস্তুটাকে পুরোপুরি ঢোকাতে পারবো, অথবা বস্তুটাকে যদি ঢোকাতে না পারি তাহলে আমাদের কি। তো আমি এখান থেকে একটা কাজ করি, আমি প্রথমে আপনাদেরকে একটা শর্টকাট দেখাই, ম্যাথটা কিভাবে শর্টকাট করতে। আসলে ম্যাথটা শর্টকাট না, এই জিনিসটাকে আমরা শুধুমাত্র মুখে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। যে দেখেন এখানে, আচ্ছা আমার পাওয়ার পয়েন্ট তো দেখা যাচ্ছে এই মোমেন্ট, রাইট? একটা বড় সড়ো টেবিল এসেছে। জি স্যার। ইয়েস স্যার। এখানে আমরা যেটা করলাম সেখানে হচ্ছে এই জায়গাতে আমরা, এটা হচ্ছে আমাদের একটা বড় সড়ো একটা টেবিল হবে। এই টেবিলটা কিভাবে আমরা জেনারেট করতে পারি সেটা আমি দেখাবো। এবং দেখেন এই জায়গাতে এটা যদি আমাদের নীল যে বক্সটা আছে, এটা মনে করেন কারেন্ট ওয়েভ, ডাব্লিউ, কারেন্ট অ্যাবসেটের ওয়েভ। এটা অনেক জায়গা থেকে সেই ইনফরমেশন নিবে, যেটা একটা সরাসরি ভার্টিক্যাল থেকে অ্যান্সার নিবে, তার আগের ভ্যালুটা থেকে, আর তার পিছনের দিকে অন্য একটা ভ্যালু থেকে বা অন্য কোনো একটা ভ্যালু থেকে অ্যান্সার। কিভাবে কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। চলেন আমরা একটা ডিরেক্ট এক্সাম্পলই নিই। এক্সাম্পলটা আমার কাছে থাকুক, তাতে আমি এক্সাম্পল ব্যাখ্যা করতে করতে পুরো প্রসেসটাকে আপনাদের সামনে ব্যাখ্যা। সো লেটস সে আমাদের এখানে এই আইটেমটাকে দেওয়া আছে, এই আইটেমটাকে এখানে দেওয়া আছে। কি বললো, আইটেম নাম্বার 1 তার ওয়েট হচ্ছে 2, আইটেম নাম্বার 2 আচ্ছা তার ভ্যালু হচ্ছে এতগুলো আর তার প্রফিট হচ্ছে এতটুকু। ওকে, তো আমি যদি এখান থেকে বলি এইটা হচ্ছে ডাব্লিউ আই, আর এটা হচ্ছে আমাদের ডি আই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের আই, আইতম ওজনের জন্য এটা এটা ডাব্লিউ আই দিয়ে আমাদেরকে তারা বলেছে, তুমি যদি, তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই বস্তুটার ওজনটা হচ্ছে, পুরা ন্যাপস্যাকের ওয়েট হচ্ছে যে তোমাদের কাছে ডাব্লিউ কেজি, ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 5 কেজি, পুরো মানে পুরো ন্যাপস্যাকের ওয়েটটা, তাহলে তুমি এখান থেকে, এবং আইটেমগুলো যদি ইনডিভিজিবল হয় বা 0-1 ন্যাপস্যাক দিয়ে তুমি এখান থেকে ম্যাক্সিমাম কতটুকু প্রফিট করতে পারবে, তোমার ন্যাপস্যাকের ম্যাক্সিমাম প্রফিট কত, যদি তুমি এখান থেকে আইটেমগুলোকে ব্রেক করতে না পারো। তো এই ডাইনামিক প্রোগ্রামিং মানেই হচ্ছে আমাদেরকে টেবিল আঁকা, টেবিল করতে হবে, ছক তৈরি করতে হবে। তো আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর মেইন যেটা সাকসেস, সেটা ডিপেন্ড করবে আমি টেবিলের সাইজটাকে, বা প্রথম প্রথম ইনিশিয়াল স্টেজটা হচ্ছে আমার টেবিলের সাইজ কত, মানে এম ইন্টু এন, টেবিলের রো কয়টা, কলাম কয়টা, ডিপি টেবিলের রো কয়টা, কলাম কয়টা, এটা আমাকে আগে বাছাই করতে হবে। তো এক একটার জন্য এক এক রকম ভাবে আসে। 0-1 ন্যাপস্যাকের ক্ষেত্রে, 0-1 ন্যাপস্যাকের ক্ষেত্রে আমাদের টেবিলটাকে আমরা কিভাবে জেনারেট করি, আমাদের হচ্ছে টেবিলে আমাদের রো থাকবে কয়টা, ওকে, দুইটা জিনিস, একটা হচ্ছে রো কতগুলো, রোজ থাকবে হচ্ছে মানে এইভাবে এইভাবে, এটা থাকবে হচ্ছে আপনার যতগুলো আইটেমস আছে, সো নাম্বার অফ আইটেমস, নাম্বার অফ আইটেমস, ওকে, রোজ কতগুলো থাকবে, যতগুলো আপনার নাম্বার অফ দি আইটেমস থাকবে। কলামস কতগুলো থাকবে, কলামস থাকবে হচ্ছে আপনার 0 থেকে শুরু করে, সরি 0 না, ওটা নাম্বার দিতে পরে বলবো, ন্যাপস্যাকের টোটাল ওয়েট, টোটাল ন্যাপস্যাক ওয়েট প্লাস 1, ওকে, টোটাল ন্যাপস্যাকের ওয়েট প্লাস হচ্ছে আমাদের, ও নো, আচ্ছা এটা হচ্ছে ছোট্ট একটা কারেকশন করে দেই, এটা নাম্বার অফ আইটেমস প্লাস 1, ওকে, রোজ হবে নাম্বার অফ আইটেমস প্লাস 1, আর কলামস হবে টোটাল ন্যাপস্যাকের ওয়েট প্লাস হচ্ছে যে 1, এতগুলো। তার মানে এখানে আমাদের কয়টা আছে, আমাদের হচ্ছে এখানে 4টা রোজ হবে, নাকি 5টা রোজ হবে, 5টা রোজ হবে।
এটার জন্য, এই প্রবলেমটার জন্য আমাদের ওয়েট বস্তু আছে হচ্ছে যে 4টা, তো আমাদের 5টা রোজ হবে। ওকে, আর হচ্ছে আমাদের ন্যাপস্যাকের ওয়েট যেহেতু হচ্ছে টোটাল হচ্ছে যে 5, তো এখানে আমাদের হবে 6টা কলামস। এবং এই 5টা আইটেম এখন আসে যে কিভাবে আমরা এই রো কলাম গুলোকে, এটা আমরা এখন মনে করেন কি করি। আমি প্রথমে আপনাদেরকে এখানে দেখাই যে এখানে আমাদের কয়টা কলাম রো বলল। এই যে 5টা রো, 1টা 2টো 3টা 4টা 5টা। তো এই হিসাবগুলো রেখে দিন, এটা কিন্তু কাজে লাগবে সবসময়। ন্যাপস্যাকে যখন আপনি করতে যাবেন, আপনার রোজ হবে নাম্বার অফ আইটেমের চেয়ে একটা বেশি, কলামস হবে আপনার নাম্বার অফ আইটেমের টোটাল নাম্বার অফ ওয়েট, মানে ন্যাপস্যাকের ওয়েটের চেয়ে বা ক্যাপিটাল ডাব্লুর চেয়ে একটা বেশি। এখন তারপরে আমি কয়টা কলাম কাটবো? কলাম কাটবো হচ্ছে 6টা কলাম, কারণ আমার ন্যাপস্যাকের ওয়েট হচ্ছে 5 কেজি। তো এই দেখেন 1 2 3 4 5, এই 5টা আমি এখানে, এবং আরেকটা হবে আমাদের 6। তো এই 6টা আমি এখান থেকে কেটে নিলাম। এখন কথা হচ্ছে এগুলোকে আমাদেরকে নাম্বারিং করতে হবে। কিভাবে নাম্বারিং করব? নাম্বারিংটা করব, রো নাম্বারিংটা হবে 0 থেকে শুরু করে কলামের ভ্যালু পর্যন্ত, রো আইটেমের পর্যন্ত, 0 1 2 3 4। ওকে, আর রো নাম্বারিংটা হবে এভাবে 0 1 2 3 4 5। তাহলে রো নাম্বারিংটা কিভাবে হলো? 0 থেকে শুরু করে বস্তুটার নাম্বারিং যতগুলো ছিল, যতগুলো বস্তু ছিল তত পর্যন্ত। আর কলামের নাম্বারিংটা হলো 0 থেকে শুরু করে ডাব্লু পর্যন্ত। তো আপনি এখানে 5 ছিল বলে 0 থেকে 5 পর্যন্ত কলাম রেখে দিলেন, 4টা বস্তু ছিল বলে 0 থেকে 4 পর্যন্ত আপনি এখানে একটা রো রেখে দিন। ওকে, এই জিনিসটা কি বুঝেছি? কয়টা রো কয়টা কলাম করব। Yes, sir. যদি আমাদের এখানে মনে করেন যে আমাদের সেই আগের গতদিনের যে এক্সাম্পলটা ছিল, ডায়মন্ড ছিল, পেইন্টিং ছিল, গোল্ড ক্রেস্ট ছিল, তারপরে মনে করেন যে স্কাল্পচার ছিল, হ্যাঁ, আর কি কি থাকতো, আর মনে করেন যে গোল্ড বার ছিল। তো এরকম যদি হতো, তাহলে আমরা কয়টা রো করতাম? মনে করেন আমাদের এখানে এতগুলো বস্তুর কিছু না কিছু ভ্যালুস দেওয়া আছে, কয়টা আমি রো করতাম? 6টাই। 6টা হচ্ছে আমাদের রো হতো। ওকে, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত নাম্বারিংটা করতাম। আর কলাম কয়টা করতাম? যদি আমাদের ন্যাপস্যাকের ওয়েটটা আমাকে বলতো 7 কেজি, তার তো 8টা। এই 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তো এইভাবে আমরা প্রথমে কলাম নিয়ে নিলাম। এখন কি করব? তো আমরা এই কলামটা নেওয়ার পরে আরেকটা প্রি প্রসেসিং আছে। তো এই জায়গাতে আমরা ছোট্ট করে পিআই আর ভিআইটাকে লিখে ফেলব। ওকে, এই যে যে কলাম যে নাম্বারিংটা করলাম, এটা ইনভিজিবল নাম্বারিং হচ্ছে, এটাকে আপনি এখন আর গুরুত্ব দিবেন না। ন্যাপস্যাকের ক্ষেত্রে এটাকে আমরা গুরুত্ব না দিলেও চলে। তো আমরা এটাকে নাম্বারিং করেছি একটা বিশেষ জন্য, আমি প্রোগ্রামিং এর এটা মানে নাম্বারিং করতে হয় দেখে প্রোগ্রামের সাথে আমি করেছি, বাট আমি আপনাদেরকে বুদ্ধিটা দেখিয়ে দিচ্ছি। পিআই বাই ভিআই মানে হচ্ছে এই বস্তুটার প্রফিট, সরি পিআই বলছি, এটা হচ্ছে এটা কি জিনিস, এটা হলো ভিআই আর হচ্ছে ডাব্লিউআই, প্রফিট কত আর ওয়েটটা কত। সো এক নাম্বার যে বস্তুটা যেটা ছিল, এক নাম্বার যে বস্তুটা ছিল তার আমাদের প্রফিট কত, তো তার আমাদের ভ্যালুটা কত? ভ্যালু হচ্ছে 12, আর তার ওয়েট হচ্ছে 2। এই যে এখান থেকে নিচ্ছি। 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে আমার 10, আর তার ওয়েট হচ্ছে 1। 3 নাম্বার বস্তুটার ক্ষেত্রে 23, 15, 2। ওকে, এভাবে আমি লিখে ফেলি। এভাবে কি করবো, আমরা একটু এখান থেকে একটা মার্কিং করে রাখি। এই পর্যন্ত সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছি কি করছি? প্রথমে ছকটা কাটলাম, তারপরে হচ্ছে পাশে পাশে তাদের বস্তুটার ভিআই আর ডাব্লিউআই টাকে লিখে দিলাম, কেমন?
ক্লিয়ার এভরিওয়ান এই পর্যন্ত? কারো কোনো ধরনের প্রবলেম? দেখুন আমি কিন্তু নো আস্তে স্যার। আস্তে যাচ্ছি, এটা কিন্তু বুঝতেই হবে। এটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বিপদে হবেন, এই কারণ এখান থেকে কোশ্চেন আসবেই, এখান থেকে বাদ দেওয়ার মতো কিছু নেই। আর যেহেতু এটা বললাম যে এটা একটা ক্রিটিক্যাল জিনিস, একবার ভুল গেলে সব জায়গাতে ভুলগুলো প্রপাগেট হবে। তো আমাকে একটু জানিয়ে যে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে কি। এই আমি লিখে ফেললাম। এখন আমি এই জায়গাতে কিছু শর্টকাট বলে দেবো, বা এই সূত্রটা কি বলেছে সেটা বলে দেবো, সেটা খালি খেয়াল রাখতে হবে। তো এখানে আপনাদের দেখেন, ডাব্লু হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাব্লু, এটা হচ্ছে আমাদের ডাব্লু আই। তো এখানে দেখেন, এখানেও কিছু কিছু সংখ্যা আছে, আবার এখানেও কিছু কিছু সংখ্যা আছে, এই বড় বড় সংখ্যা আছে, এই বড় বড় সংখ্যা আছে। তো যতক্ষণ না পর্যন্ত, এই যে দেখেন এখানে 2 আর 2, এই যে এই 2 আর এই 2, ঠিক আছে, আমরা কি করব, এখানে আমি একটা ডট দিয়ে রাখবো। কেন ডটটা দিচ্ছি একটু পরে বলছি। এখানে একটা 1, এখানে একটা 1, তার মানে এই রো বরাবর এই জায়গাতে আমরা একটা ডট দিয়ে রাখি। এখানে একটা 3, এই জায়গাতে হচ্ছে আরেকটা 3। তো যেখানে যেখানে যত মানে মিলছে 3 3 বা এন এন জায়গাটাতে আমরা কি করব, আমরা একটা করে ডট দিয়ে রাখবো। কি হবে, এই ডটের আগ পর্যন্ত, ওকে, এই ডটের আগ পর্যন্ত মানে ডটের বাম পাশে আমরা শুধুমাত্র যখন ভ্যালুগুলোকে ফিল আপ করবো, তখন শুধুমাত্র আমরা উপর থেকে ভ্যালু নিয়ে নেব, আমাদের নতুন করে ক্যালকুলেশন করার কিছু থাকবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা ডটের ঘরে না পৌঁছাচ্ছি। ওকে, ডটের আগের ঘরগুলোতে শুধুমাত্র আমরা উপরের সেল থেকে ভ্যালু নিব, উপরের সেল থেকে ভ্যালু নিব, উপরের সেল থেকে ভ্যালু নিব। কেন নিচ্ছি, রিজনটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। ওকে, তো যতক্ষণ পর্যন্ত আমরা ডটের ঘরে না পৌঁছাচ্ছি, ডটের আগ ঘর পর্যন্ত আমরা জাস্ট খালি উপর থেকে ভ্যালু কপি করে বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের প্রথম কথা। যেখানে দিদিটা যেটা বলেছিলাম, ইনক্লুড আর এক্সক্লুড, এক্সক্লুড মানে হচ্ছে জাস্ট উপর থেকে ভ্যালু কপি করা। ওকে, দুটো জিনিস ছিল, এই যেটা ছিল আমাদের এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে জাস্ট আপার কপি, উপর থেকে কপি করে নিচের দিকে বসাও, আপার পোর্শন থেকে বা আপার সেল থেকে ভ্যালু কপি করে নিজের কাছে বসাও। আর যদি আমাদের কাছে ইনক্লুড যদি থাকে, ইনক্লুড যদি থাকে, তাহলে দুটো জিনিস এখান থেকে, যদি ইনক্লুডের ক্ষেত্রে কি করতে হবে, আমাকে ম্যাক্সিমাম ক্যালকুলেট করতে হবে। ম্যাক্সিমামটা কিভাবে আসছে, নিজের বস্তু নিজের ওজন প্লাস উপরের সেলের ভ্যালু, উপরে কোনাকুনি কোনো একটা সেলের ভ্যালু, অথবা আমার আপার সেলের ভ্যালু। আমি এটা করে দেখাচ্ছি, এই সূত্রটা কি বলছে বা শর্টকাটে কি বলছে এটা আমি করে দেখাচ্ছি। তো ইনিশিয়ালি ইনিশিয়ালি যেটা হবে, ইনিশিয়ালি যেটা আমাদের ক্ষেত্রে হবে, আমরা এই যে 0 কলাম আর 0 রো, ওকে, সেটাকে আমরা 0 0 দিয়ে ফিল আপ করে দিই। কারণ যে বস্তুটার কোনো ভ্যালু নাই, প্রফিট নাই, ঠিক আছে, ভ্যালু নাই, প্রফিট নাই, সেই বস্তুটার ওজন হচ্ছে তার প্রফিট, তার থেকে ম্যাক্সিমাম প্রফিট। আর এখানে প্রত্যেকটা ঘর, যে ঘরগুলো দেখছি প্রত্যেকটা ঘর কিন্তু আমাদের পিআই বাই ডাব্লিউ, এই মানে ডিপি টেবিলে প্রত্যেকটা ঘরে পিআই বাই ডাব্লিউ আই, এই সরি পিআই কমা ডাব্লিউ, এই ভ্যালুটা চলছে। এটা হচ্ছে যে পার সেল ভ্যালু, প্রত্যেকটা সেলের ভ্যালু, পার সেল ভ্যালু এখানে চলছে। এখন 0 0 তে ফিল আপ করা শেষ। এখন আসেন, এই যে এই ঘরটাতে কি হচ্ছে, আমার ডট দেওয়ার আগের ঘর, তার মানে জাস্ট খালি আমি উপর থেকে ভ্যালু কপি করে এই জায়গাতে বসিয়ে দেবো, 0। এখন যেই আমি ডট দেখে ফেলেছি, তখন কিন্তু আর আমি উপর থেকে কপি করতে পারবো না। যখনই আমি ডট দেখে ফেলেছি, তখন আমার হিসাবটা একটু ক্রিটিক্যাল, একটু মাথায় খেয়াল রাখে চিন্তা করতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ম্যাক্সিমাম হিসাবটা করব। ম্যাক্সিমাম অফ কার, উপর থেকে ভ্যালু কপি করব, উপর থেকে ভ্যালু কপি করে আমি এই জায়গাতে বসালাম, কমা দিয়ে আরেকটা আমাদের প্যারামিটার লাগবে ম্যাক্সিমামের জন্য, কি করব, নিজের ভ্যালু কত, নিজের প্রফিট কত, নিজের প্রফিট হচ্ছে 12, রাইট, নিজের প্রফিট হচ্ছে যে 12। তো 12 প্লাস, কাকে প্লাস করব, এই ঘরটা আমরা ফিল আপ করছি না, এখন খেয়াল করে দেখেন এই রোটা তো আমরা ফিল আপ করছি, এই রোটার উপরের রো এর দিকে তাকাবো, এই রোটার উপরের রো এর দিকে তাকাবো, উপরের রো এর উপরের রো এর কোন ঘরটাতে চলে যাব, যেই ঘরটাকে নিজেকে ফিল আপ করছি, কোন ঘরকে ফিল আপ করছি, 2 নাম্বার ঘরকে ফিল আপ করছি, এটা থেকে নিজের ওজনকে বাদ দিব। ওকে, এটাকে আমরা বলছি হচ্ছে কলাম নাম্বার, কলাম নাম্বারিং, আর এগুলাকে বলছি আমরা হচ্ছে রো নাম্বার।
ওকে, এই যে এগুলা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রো নাম্বার। সো আমি উপরের ঘরের দিকে তাকিয়ে কলাম নাম্বার থেকে রো নাম্বারকে বিয়োগ দিব। তো 2 থেকে 2 কে বাদ দিলে কত হয়? 0। তাহলে উপরের ঘরের 0 0 তে, উপরের রো তো 0, তাহলে উপরের ঘরের 0 তে কে আছে সেই ভ্যালুটাকে এর সঙ্গে প্লাস করে দিই। দুজনের মধ্যে ম্যাক্সিমাম কে? দুজনের মধ্যে আমার ম্যাক্সিমাম হচ্ছে 12। 0 আর 12 প্লাস 0 মানে 12, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 12। এবং এর পর থেকে প্রতিটা সময়ে আমরা শুধুমাত্র এই ক্যালকুলেশনটা চালাবো। আরেকবার দেখাই, ওকে? আই নো সাম পিপল আর আস্কিং যে স্যার এটা কিভাবে হলো। একবার দেখেন, ম্যাক্সিমামে যখন ইনক্লুড করতে যাচ্ছেন, যখনই আপনি হচ্ছেন এই যে এই জায়গাটি এই ডট দেখে ফেলেছেন, ডটের পর থেকে যতগুলো রাইটে আপনার ভ্যালু থাকবে ততগুলো এই ক্যালকুলেশন করতে হবে। ম্যাক্সিমামের জন্য কি কি ভ্যালু দেই? এই যে দেখেন, ইনক্লুড এক্সক্লুডের জন্য উপর থেকে ভ্যালু নিলাম, এক্সক্লুড করলাম সেটাকে। আর ইনক্লুডের জন্য হচ্ছে নিজের ওজন কত, সরি নিজের ভ্যালু কত, নিজের ভ্যালু হচ্ছে 12। ওকে, 12 এর সঙ্গে কাকে যোগ করব? এই রোতে আছি, একটা কালি দিয়ে দেখাই, এই রোতে আছি, এই রো এর উপরের রো এর দেখবো, কার কাছে দেখবো? যেটাকে ফিল আপ করতে চাচ্ছি, কলাম নাম্বারিং মাইনাস হচ্ছে আমার রো নাম্বার। 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে হয় 1, তার মানে উপরের রো এর 1 নাম্বার ঘরে বা 1 নাম্বার কলামে কে আছে সেটা আমরা দিচ্ছি। এটা কত হলো? এটা হলো আমাদের 0। তাহলে 0 আর 12 প্লাস 0 মানে 12 এর মধ্যে ম্যাক্সিমাম কে? 0 আর 12 এর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এই 12। ওকে, আমি কি বুঝাতে পারছি? এখন আমি সবার কাছ থেকে একটু উত্তর জানতে চাই। স্যার আইডিয়াটা কি ক্লিয়ার হচ্ছে আমরা কি কাজ করছি? স্যার আর একটা একটু আরো একটা, দেখাবেন 4 হ্যাঁ নম্বরটা? অবশ্যই অবশ্যই দেখো, তুমি অনেকগুলোই দেখো। তো এখানে কি হলো? এখানে আমরা হচ্ছে যে আমরা যেহেতু ডট দেখে ফেলেছি, ডট থেকে শুরু করে তার যত রাইটে যত কেউ থাকবে ততবারই হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম ইনক্লুড এক্সক্লুডের খেলা চলবে। ম্যাক্সিমাম অফ কত? প্রথম কথাটা হচ্ছে আমরা উপর থেকে সেল থেকে কপি করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারামিটার। আচ্ছা, কালো না দেখে ওটা রাখি। সো ম্যাক্সিমামের জন্য প্রথমটা হচ্ছে আমাদের 0, উপর থেকে আপার সেলের যে ভ্যালুটা আছে সেটা। তারপরে কি করছি? তারপরে নিজের ওজন, নিজের প্রফিট কত বা নিজের ভ্যালু কত? 12। 12, রাইট? ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে যে আমাকে কিছু তো যোগ দিতে হবে এটার সঙ্গে। সূত্র আমাকে বলছে, এই যে দেখেন সূত্র আমাকে এই কথাটা বলছে, কিছু একটা যোগ দিতে হবে তোমার সাথে। কার কাছে যোগ দিবে? তুমি যে রোতে আছো, তুমি কোন রোতে আছো? এই রোতে আছো। এই রো এর উপরের রো এর দিকে তাকাও, এই রো এর উপরের রো এর দিকে তাকাও। উপরের রো এর কত নম্বর কলামের দিকে তুমি তাকাও? যেই কলামটাকে তুমি ফিল আপ করতে চাচ্ছ সেটা মাইনাস তুমি যে রোতে আছো সেটা রো নাম্বার। মানে তুমি যে তুমি তোমার যেটা ওয়েট সেটা। তো এই হচ্ছে আমাদের 4 থেকে 2 কে যদি আমি বাদ দিয়ে দিই কত হবে? 2। তাহলে উপরের রো এর 2 নাম্বার কলামে যে আছে তার ভ্যালুটাকে এখানে তুমি যোগ করে দেবে, which is basically 0, 12 plus 0 is equal to 12, so it's a 12। ক্লিয়ার হচ্ছে? বাকিদের কথা বলছি। ট্রিপল কমপ্লিকেটেড লাগলে বলতে হবে আমাকে, নাহলে কিন্তু আমি বুঝবো না, আর এটা এক্সামে আপনাদেরকে দিতেই হবে। ওকে, আরেকটা দেখে, ম্যাক্সিমাম কত? আপার সেল ভ্যালু উপর থেকে কপি করে আনলাম 0। আর নিজের ওজন কত, নিজের প্রফিট কত? 12। নিজের প্রফিট হচ্ছে 12। কাকে যোগ দিব? যেই যেটা আমার নিজের যে বস্তুটা, আমি কত নাম্বার রোতে আছি, কত নাম্বার কলামকে ফিল আপ করতে চাচ্ছি? 5 নাম্বার কলামকে ফিল আপ করতে চাচ্ছি, তাই? এটা থেকে আমার নিজের ওজন কত? 2। 5 থেকে 3 বাদ দিব, পাবো হচ্ছে 3। তাহলে উপরের রো এর 3 নাম্বার বক্সে বা 3 নাম্বার কলামে কি আছে? 0 আছে। সেটাকে আমি এই জায়গা থেকে লিখে ফেলে দিলাম। তাহলে 0 আর 12 প্লাস 0 বা 12 এর মধ্যে ম্যাক্সিমাম কত? 12। এটা হচ্ছে আমাদের 12 হবে। ক্লিয়ার কি হচ্ছে?
পরেরটা করে দেখাই, কেমন? পরেরটা করে দেখাই, আবার আসে। তো প্রথমে এখানে আমরা খুবই আনলাকি এই জায়গার ক্ষেত্রে, কারণ প্রথমে আমার ডটটা শুরু হয়েছে। তো এই ডটটা কেন আসলো, আমি এই রোটা ফিল আপ করার পরে তারপর আপনাদেরকে দেখবো আমরা কিভাবে করছি। তো ডটটা এখানে ফিল আপ করছে, তার মানে আমাদের এখন হাতে কোনো অপশনস নেই। এখানে আমাকেও এই ম্যাক্সিমাম থেকেই শুরু করতে হবে। যখনই ডট পেয়ে যাব তখনই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কি বলে, যে ম্যাক্সিমামের প্রথম প্যারামিটারটা হচ্ছে উপর থেকে ভ্যালু কপি করো, এক্সক্লুড করো। ওই জিনিসটাকে তুমি যদি না নিতে তাহলে তোমার লাভ কত হতো? ওই জিনিসটাকে আমি যদি না নিতাম তাহলে এই বস্তুটাকে ধরে 1 কেজি ওজনের, 1 কেজি ওজনের কিন্তু ছোট ন্যাপস্যাক, 1 কেজি ওজনের একটা ন্যাপস্যাককে ফিল আপ করতে ম্যাক্সিমাম কত আসতো? প্রথমটা হচ্ছে ওই বস্তুটাকে যদি না নিতাম, যদি ওই বস্তুটাকে না নিতাম তাহলে আমার হতো 0 প্রফিট। আর যদি বস্তুটাকে আমি নিয়ে ফেলি তাহলে কেমন প্রফিট হচ্ছে? আমার লাভ কত? আমার লাভ হচ্ছে 10 টাকা। তো এই হচ্ছে আমাদের 10। আচ্ছা, আমি এটাকে নিচে নিচে লিখি, তাহলে জায়গা পাওয়া যাবে বেশি। ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম 0, নিজের ওজন হচ্ছে 10, 10 প্লাস কত, কিছু একটা করতে হবে। কি করতে হবে? এই রোটাকে আমি ছিলাম, কোন কলামকে ফিল আপ করতে চাচ্ছি? 1 নাম্বার কলামকে ফিল আপ করতে চাচ্ছি। তাহলে একের থেকে, এই কলাম নাম্বারিং থেকে নিজের ওজনটাকে বাদ দিব, 1 - 1 0। উপরের রো এর, যেই রোটাকে ছিলাম তার উপরের রো এর 0 নাম্বার কলামে চলে যাব। উপরের রো এর 0 নাম্বার কলামে কত আছে? 0। তাহলে 10 + 0 হচ্ছে 10। 0 আর 10-এর মধ্যে ম্যাক্সিমাম কে? ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 10। আরেকটা করে দেখাই। এই জায়গাতে ম্যাক্সিমাম, উপর থেকে আমি ভ্যালু কত পাবো এবার আমাকে বলেন। এবার একটু ক্রিটিক্যাল ক্যালকুলেশন শুরু হবে। বলেন, উপর থেকে ভ্যালু কত পাবো? স্যার 12 উপর থেকে ভ্যালু 12 হচ্ছে 12 পাবো। ওকে, 12 পেলাম। আর তারপরে কি করতে হয়? নিজের ভ্যালুটার সঙ্গে আগের উপরের রো এর কোন কিছুকে যোগ করতে। নিজের ভ্যালু কত? নিজের ভ্যালু হচ্ছে 10। মানে 10 আমি যদি, হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, আমি যদি বস্তুটাকে না নিতাম তাহলে আমি 2 কেজি ওজনের একটা ন্যাপস্যাককে ফিল আপ করলে, এক্সক্লুড মানে 2 কেজি বস্তুকে ফিল আপ করলে ওই বস্তুটাকে এক্সক্লুড করার পরে আমার ম্যাক্সিমাম প্রফিট থাকতো 12, বা আমি 12 লাভ করতে পারতাম। এটাই হচ্ছে আমার উপর থেকে আসছে, এই জিনিসটা উপর থেকে আসছে। আর যদি বস্তুটাকে আমি ব্যাগের মধ্যে নিতে পারি, ইনক্লুড যদি করতে পারি, তাহলে ইনক্লুডটা কিভাবে হবে? নিজে তো নিচ্ছি, ওকে, আচ্ছা নিজে তো নিচ্ছি, তাহলে আমি আছি কোথায়? এই রোতে আছি। কোন কলামকে ফিল আপ করতে চাচ্ছি? 2 নাম্বার কলামকে ফিল আপ করতে। 2 থেকে 1কে বাদ দিলে কত হয়? মানে ওই যেই কলামকে ফিল আপ করতে চাচ্ছে ওটা, আর নিজের ওজনটাকে বাদ দিচ্ছে। 2 - 1 করলে হয় 1। তাহলে উপরের রো এর, এই রোটা যদি ফিল আপ করছি, উপরের রো এর 1 নাম্বারে কে আছে? 0 আছে, রাইট? তো এখানে 0। এখন বলেন তো এখানে ম্যাক্সিমাম কত হবে? স্যার 12 12 চলে আসবে, রাইট? এই হচ্ছে আমাদের 12। আরেকটা করে দেখ, ম্যাক্সিমাম কত নিব? প্রথম প্যারামিটার 12, জাস্ট উপর থেকে আমি ভ্যালু কপি করছি, এখানে যেটা ছিল সেটা আমি এখানে লিখে ফেলবো। আরেকটা কত হবে সেকেন্ড প্যারামিটারের জন্য? নিজের ওজন, সরি নিজের প্রফিট হচ্ছে 10। আর কোন কলামকে ফিল আপ করছি? 3 নাম্বার কলামকে ফিল আপ করছি। নিজের ওজন কত? 1। 3 থেকে 1 বাদ দিলে কত? 2। উপরের রো এর 2 নাম্বার কলামে কে আছে? উপরের রো এ 2 নাম্বার কলামে আছে হচ্ছে 12। তাহলে 10-এর সঙ্গে 12 কে যোগ করো। এখন আবার ম্যাক্সিমাম কত বের হয়ে যাবে এখান থেকে? স্যার 22 22। ওকে, আচ্ছা, পরের গুলো কেউ কিছু চেষ্টা করবেন? যে কোনো একজন আমাকে হেল্প করেন তো, পরে আমি কত কত লিখবো। 12 ওকে, প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের 12। প্রথমটা হচ্ছে আমাদের 12, কোথা থেকে পেলাম? উপর থেকে পেলাম। তারপরে কি করবো স্যার? স্যার 4 - 1 3 থ্রি। আচ্ছা, তার আগে কিছু করতে হবে। Okay, আগের ভ্যালুটা আচ্ছা নিজের প্রফিটটা বা নিজের ভ্যালুটাকে আমাকে যোগ করতে হবে। কার সাথে যোগ করবো? হ্যাঁ, তারপরে বলেন, ঠিক জায়গায় যাচ্ছিল। উপরের রো এর
কত নাম্বার 4 কলামে? minus 1, 3. 4 minus 1 3 3। তার মানে এই রোটা যেহেতু আমি ছিলাম, তো উপরের রোয়ে 3 নাম্বার বক্সে কি আছে? 12 আছে, রাইট? এখানে 12টাকে অ্যাড করে দিই। এখন তাহলে এখানে ম্যাক্সিমাম প্রফিট কত হলো? 22 22। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 22 আসবে। আচ্ছা, এখন একজন ফিমেল স্টুডেন্ট ট্রাই করেন তো। এনি ফিমেল স্টুডেন্ট হিয়ার? ফারিয়া তাসমিয়া আছে দেখা যাচ্ছে, রুবা নাজিফা আছে, নাদিয়া ইসলাম আছে। এনি ফিমেল স্টুডেন্ট ওয়ান্টস টু ট্রাই হিয়ার? মুনজেরিন, সিরাজুল মুনিরা? আচ্ছা, অন্য একজন। ওকে, হ্যাঁ সিরাজুল, আমি জানি 22 অ্যান্সার আসতে পারে, বাট হাউ? লেটস সে করি আমরা। ওকে, আচ্ছা ঠিক আছে, অন্য যে কোনো একজন। কি করবো এখানে, কত কত লিখবো? প্রথমে আসবে First উপরের ভ্যালুটা, করে ভ্যালুটা বা 12টা, তারপরে এখানে নিজের ভালো then 10 যে ভ্যালু হচ্ছে row এর ভ্যালু 10 আর plus 5 minus 1, 4. 4 so 12 আসবে 4 এর উপরে উপরের ঘরে 4-এ কত আছে? 12 12. এটা যদি করি, আবার হচ্ছে 10 আর 22-এর মধ্যে বড় হচ্ছে 22। সেখানে আমরা 300 লিখে দিলাম এইখানে। এখন দেখেন পরের ঘরটাকে ফিল আপ যখন করতে যাব, ততক্ষণ পর্যন্ত ডট না পাচ্ছি, কি করব? যতক্ষণ পর্যন্ত ডট না পাচ্ছি, শুধুমাত্র উপরের ঘর থেকে ভ্যালু গুলোকে কপি করে বসিয়ে দিই। তো এখানে ভ্যালু হবে 10 আর এখানে ভ্যালু হবে 12। এখন আমি একটু জিনিসটাকে, এই রোটাকে আমি একটু সূত্রটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। যে শর্টকাটটা দেখালাম এটা আসলে কোনো শর্টকাট ছিল না, এই সূত্রটা আসলে আমরা ফলো করেছি। আমি একটু এখন ব্যাখ্যা করি। ওকে, আমি একটু নজরটা অন্যদিকে শিফট করছি। আচ্ছা, এইটা যদি আমাদের, এটা যদি মনে করেন আমাদের আইতম কলাম, আর ডাব্লু যদি হয়, আইডাব্লিউ যদি হয়, বা আমরা যদি টেবিলের মতো করে চিন্তা করি, এখানে আমার কত ভ্যালু হবে? এইটাকে আমরা কিভাবে আইডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি? আই যদি হয় এটা, আই যদি হয় রো, আর ডাব্লিউ যদি হয় কলাম। আই ইজ ইকুয়াল টু রো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কলাম, রাইট? তো এখানে ভ্যালুটা কত হবে? স্যার I minus 1 W. I-1 আর ডাব্লিউ। কেন? আমি উপরের ঘরে যাচ্ছি, তো এটা যদি আমার আইতম রো হয়, উপরের রোটা যাওয়ার জন্য আমাকে I-1 করতে হবে, আর ডাব্লিউ তো ডাব্লিউর কাছেই থেকে গেল। এটার ভ্যালু কত? যদি আমি এক ঘর বামে আসতে চাই, তাহলে কি কমবে? I I comma হচ্ছে double W minus minus 1. ডাব্লিউ মাইনাস হচ্ছে 1, তার খালি রো এর ভ্যালুটা, বা এটা যদি আমি কলাম দিয়ে বলছি, খালি কলামটা করে কমে যাবে। আর এই কোনাকুনি বরাবর যদি আসতে চাইতাম, তাহলে কত হবে? সিম্পল, I minus 1 W minus 1. I-1 আর হচ্ছে W-1। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন আপনি সূত্র থেকে দেখেন, সূত্রটা আমাদের কি বলছিল, যে যতক্ষণ না পর্যন্ত ডাব্লিউ লেস দেন ডাব্লিউ, মানে যতক্ষণ পর্যন্ত ডাব্লিউ লেস দেন ডাব্লিউ আই হয়, মানে কারেন্ট ন্যাপস্যাকের ওয়েটটা তোমার বস্তুটার চেয়ে কম হয়, কারেন্ট ন্যাপস্যাকের ওয়েটটা তোমার নিজের ওজনের চেয়ে কম হয়, তুমি কি করবা? শুধুমাত্র I-1 আর ডাব্লিউ করবা। তো I-1 ডাব্লিউ করা মানে সিম্পল উপর থেকে ভ্যালুটা কপি করে বসানো, তাই না? এই যে আমরা কিন্তু নিচে একই কলামের আগের রো এর ভ্যালুটা একই নিব। কলামে আগের রো এর ভ্যালুটা সেম জিনিসটা, কিন্তু যে আমরা কমে বলছেন উপর থেকে কপি করে বসাচ্ছি, জিনিসটা আসলে সেম রো এর উপরে, সেম সেম কলামের উপরে রো থেকে আমরা জাস্ট খালি ভ্যালু গুলোকে এখানে বসিয়ে দিচ্ছি, এইটাই। আর এমন যদি হয় যে যখন থেকে এটা কন্ডিশনটা মিথ্যা হতে স্টার্ট করবে, তো কখনই কন্ডিশনটা মিথ্যা হতে স্টার্ট করবে? যখন ডাব্লিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু W1, মানে ন্যাপস্যাকের কারেন্ট ওয়েটটা বস্তুটা নিজের ওজনের চেয়ে সমান অথবা বড় হতে স্টার্ট করে। এলস এই কন্ডিশনটা কি বলছে দেখেন তো। এই যে আমরা এখানে দেখাই, এরা জাস্ট খালি প্যারামিটার গুলোকে চেঞ্জ করেছে। আমরা কি কাজ করছিলাম? উপর থেকে জাস্ট খালি কপিটা বসাচ্ছিলাম, আর এই রো নাম্বার থেকে কলাম নাম্বারটা বিয়োগ করে উপরে রো থেকে তাকাচ্ছি। এখন যদি খেয়াল করে দেখেন, সূত্র আমাকে ঠিক একই কথা বলছে। এই যে দেখেন, এটা কি?
উপর থেকে কপি করা, এই সেম জিনিস আমরা উপর থেকে যেটা কপি করছিলাম বারবার বারবার, হয় উপর থেকে কপি করবা সেটা ভ্যালুটা, আর না হলে দেখেন তো পি আই মাইনাস ওয়ান ডাব্লু মাইনাস ডাব্লু কি বলছে এই জিনিসটা, তোমাকে তাকাতে হবে উপরের রোতে। এই যে আই মাইনাস ওয়ান আমরা কিন্তু এখান থেকে জানলাম যে তোমাকে তাকাতে হবে বা আমাদেরকে তাকাতে হবে উপরের রো, আপার রো এর কোন ঘরে তুমি তাকাবা, এটা যদি রো কলাম মানে এটা আমাদের প্রথমটা থেকে রো, তারপর এটা কলাম, কোন কলামের দিকে তাকাবা, যে তোমার কারেন্ট ন্যাপস্যাকের যে ওয়েটটা সেটা থেকে তুমি কারেন্ট ন্যাপস্যাকের ওয়েট থেকে তুমি তোমার নিজের ওয়েটকে বাদ দিবে। তো আমরা যদি কারেন্ট ন্যাপস্যাকের ওয়েটটা তো আমরা জানতাম, এই যে আমাদের এই কলাম ভ্যালুজ গুলো, তাহলে আমরা কি কাজ করছিলাম, এই যে আমরা যে ঘরটাকে ফিল আপ করতাম, এই ঘরটাকে যদি ফিল আপ করতে চাই, আমরা এই 3 থেকে এই 3কে বাদ দিতাম, কত হতো 3 মাইনাস 3 হচ্ছে 0। তুমি উপরের রোয়ের উপরের রোয়ের 3 মাইনাস 3 এর ভ্যালুর দিকে তাকাও, এই কথাটাই তো বলছি আমরা, তো আসলে আলটিমেটলি সেই কথাটাই রিপিট করব। তো এইদের দুইজনের মধ্যে যে ম্যাক্সিমামটা হতো সেটা এখানে, তো আমি যদি এখানে যদি দেখাই আমরা আসলে কি কাজ করছি, ওরা কি কাজ করছিল, ওরা প্রথমে হচ্ছে যে প্রথমে আমরা জাস্ট খালি প্যারামিটারটাকে পাল্টে নিয়েছি, এর জায়গায় বি দিয়েছে, বি এর জায়গায় এ দিয়েছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি তো একই কাজ হবে। তো আমরা দেখলাম যে যতক্ষণ পর্যন্ত ডট না পাচ্ছি, ডট মানে কিন্তু আসলে বেসিক্যালি ওইটাই, যে যতক্ষণ না পর্যন্ত নিজের ওজনটা কারেন্ট ন্যাপস্যাকের ওয়েটের যে সমান অথবা বা ছোট না হয়, উল্টো কথা বলতে গেলে যতক্ষণ পর্যন্ত কারেন্ট ন্যাপস্যাকের ওয়েটটা বস্তুটার ওজনের চেয়ে বড় অথবা সমান না হয়, জাস্ট উপর থেকে ভ্যালু গুলাকে কপি করে বসিয়েছি উপরের রো থেকে। এই যে পি মানে ওই রোটার আবার 2 ডাইমেনশনাল টেবিলে উপর থেকে ভ্যালু গুলাকে কপি করে বসে, আমরা এখান থেকে কপি করে বসিয়েছি। স্যার ভয়েস কমে যাচ্ছে আজকে আহ, আমার। এবার কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। তারপরে কি করতাম, আমরা এই যে উপর থেকে ভ্যালু গুলোকে কপি করে বসালাম, এই যে একই জিনিস, এই জিনিসটাকে আমরা করছি, দেখেন চলো আমরা এই জিনিসটাকে করি। তো 22 উপর থেকে কপি করে বসালাম, তারপরে কি করতাম, যে কলামে ফিল আপ করতে চাচ্ছি, এই কলামটা, এই কলামে ফিল আপ করতে চাচ্ছিলাম না, নিজের বস্তুটা ওজন কি বের করতে, মানে এটা বেসিক্যালি ডাব্লিউ আর এটা তো আমাদের ডাব্লিউ আই, সো ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই কর, এবং উপরের রোয়ে তত নাম্বার কলামের দিকে তাকাও। সো 3 মাইনাস 3 করলে হচ্ছে 0, 0 এই কলামের এই বস্তুটা, এই যেহেতু রোতে ছিলাম উপরের রোয়ে 0তে কত ভ্যালুস আছে 0। সো আর তার সঙ্গে কি করতে হবে, নিজের ওজনটাকে যোগ দিতে হবে, সো নিজের প্রফিটটাকে যোগ দিতে হবে, এবার কিন্তু 20, তো 20 প্লাস 0 ইজ ইকুয়াল টু 20, 22 আর 10 এর মধ্যে ভ্যালু কত হবে টোটাল, সরি ম্যাক্সিমাম কত হবে 22, এই জিনিসটা আমরা করছি। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন তো তারপরে কত লিখবো, এনিওয়ান ওয়ান্টস টু ট্রাই? প্রথমে হবে 22 এক্সক্লুড করলাম, তারপরে নিজের প্রফিট কত বা নিজের 20। 20. কি 20. কাজ কত করব, এই কলামটাকে ফিল আপ করতে 4 চাচ্ছি, minus 4 3, 1. মাইনাস 3 So হচ্ছে 10. 10, এই জায়গাতে 10 আছে। সো 22 আর 30, রাইট, 22 আর 30 এর মধ্যে বড় কে, 30, 30. 30টাকে তাহলে এখানে আমরা লিখে দিই। ওকে, একটা জিনিস কি বুঝতে পারছেন, আমি কিন্তু সবসময় কিন্তু আমি নিজে থেকে ক্যালকুলেট করছি না, আমি কিন্তু ডিপেন্ড করছি অন্য মানুষের উপর, এইদার আমি আমার উপরের উপর ডিপেন্ড করছি, আর না হলে আমি আমার কোনাকুনি অন্য একটা ভ্যালুজের উপর ডিপেন্ড করছি। সো এটাই সেই বললাম যে যদি এই জায়গাতে ভুল করে কোনো যদি একটা ইফেক্ট চলে আসে, সেই ভুলটা কিন্তু ডোমিনো ইফেক্টের মতো কিন্তু সবগুলাতে প্রপাগেট হতে পারে, ভুল প্রপাগেট হতে স্টার্ট করবে। সো ইটস এগেইন 20 নিজের ওজন, সরি সরি বারবার ওজন বলছি, মাই ব্যাড গাইস, 20 প্লাস হচ্ছে এই কলামকে ফিল আপ করতে 12। চাচ্ছি 5, 12. 5 মাইনাস 3 হচ্ছে 2, উপরের রোতে 2 কত আছে, এখন এখানে কত হবে 32। 32, আচ্ছা 32, 32 এখানে। আচ্ছা ভালো কথা, এখন এখানে বলেন তো এই জায়গায় ভ্যালুটা কত হবে, কোথায় স্যার? এই যে এই যে পরে 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 সরি পরের রোটা যদি ফিল আপ করতে চাই তাহলে কত হবে, প্রথম কথা হবে 10 ফার্স্টটা হবে 10ই first. হবে। 10ই হবে, কেন, কারণ হচ্ছে এটা আমাদের ডাব্লিউ আই, ডাব্লিউ হচ্ছে ছোট, অথবা এই যে যেহেতু ডট পাইনি উপর থেকে ভ্যালু গুলাকে কপি করে আমি যেটাকে
বসিয়ে দিয়েছি। তারপরে ডট পেয়েছি, এখন আমাদের সেই আবার মিনিমাম ম্যাক্সিমামের সেই হিসাব। আচ্ছা, ম্যাক্সিমাম অফ থেকে ভ্যালু পেলাম 12, আর নিজের প্রফিট কত? নিজের প্রফিট হচ্ছে 15 15 প্লাস 15 প্লাস হলো 2 মাইনাস 2 হচ্ছে 0। তো এই রোতে ছিলাম, এটা চলে যাবে উপরের রোয়ে 0। তো দুজনের মধ্যে বড় হচ্ছে 15। আবার করি, ম্যাক্সিমাম অফ 22 22 15 প্লাস কত হবে? 3 কে সিলেক্ট করতে যাচ্ছি। তো উপরের রোয়ে 3 মাইনাস 2 হচ্ছে 1, উপরের রোয়ের 1 নাম্বার কলামে কি আছে? 10 আছে। 10 তাহলে 22 আর 25 এর মধ্যে বড় হচ্ছে 25। আচ্ছা, এখানে হচ্ছে 30, উপর থেকে পেলাম 30, নিজের প্রফিট হচ্ছে 15 আর 12 12, হ্যাঁ 4 মাইনাস 2 করলে 2, উপরের ঘরের 12 টাকাই থাকবে। কত হবে? 27 20। আই অ্যান্সার কত? ও সো অ্যান্সার 30 30 হবে। হ্যাঁ ঠিক আছে, 27 ঠিক ছিল, যোগফলটা অ্যান্সার হবে 30। এখান থেকে পেলাম 32, উপর থেকে পেলাম নিজের প্রফিট হলো গিয়ে 15 প্লাস হচ্ছে 22। আরেকবার লাস্টে দেখিয়ে দিই, 5 নাম্বার ঘরে ফিল আপ করতে যাচ্ছিলাম। তো 5 মাইনাস 3 মানে ডাব্লু মাইনাস ডাব্লু আই হলো যে 3, উপরের রোয়ে 3 নাম্বার কলামের দিকে তাকাও, 22। 22 যদি এখানে লিখে ফেলি, এখন আসবে আই বিলিভ কত আসবে? কত 37 37। এই এত সময় ধরে এত সমস্ত খাটাখাটনি করলাম শুধুমাত্র এই ভ্যালুসটাকে বের করার জন্য। তো মনে রাখবেন, ডায়নামিক প্রোগ্রামিং এর আপনার আলটিমেট অ্যান্সার বা ফাইনাল আউটপুটটা আসে এই লোয়ার লোয়ার রাইট কর্নার থেকে। লোয়ার রাইট কর্নার। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আমি যদি কোনো বস্তুকে যদি ভাঙতে না পারতাম, তাহলে তাহলে হচ্ছে এই সমস্ত বস্তুগুলোর থেকে আমি আনব্রেকেবল অবজেক্ট গুলো নিয়ে ম্যাক্সিমাম 37 অ্যামাউন্ট লাভ করতে পারি। ডলার হতে পারে, টাকা হতে পারে, লেটস সে ডলার, $37 বা 37 টাকা আমি লাভ করতে পারি। তো এই এত সময় ধরে খাটাখাটনি করলাম শুধুমাত্র এই 37 কে বা লোয়ার রাইট কর্নারটাকে আনার জন্য। তো এই হচ্ছে আমাদের কাছে যদি 2 কেজি, 1 কেজি, 3 কেজি আর 2 কেজি ওজনের যদি বস্তু থাকতো, কোনো বস্তুকে না ভেঙে আমি 5 কেজি ওজনের বস্তুকে যদি ফিল আপ করতে চাইতাম, তাহলে আমি ম্যাক্সিমাম $37 বা 37 টাকা আমি লাভ করতে পারতাম। নট নেসেসারিলি আমার পুরো ব্যাগটাই ভর্তি হতে হবে, নট নেসেসারিলি আমাকে সবগুলা বস্তুই নিতে হবে। আমি এখান থেকে সিলেক্টিভ কিছু বস্তু নিয়ে আমি আমার ব্যাগকে ফিল আপ করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের ন্যাপস্যাকের ওয়েট। তো পুরো জিনিসটা একবার চোখের সামনে দেখেন, যা করিয়েছি একটু হালকা করে দেখে রাখেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস প্লিজ। আমরা তো স্যার এই যে একটারও বেশি ধরতেছি, কারণ হচ্ছে জিরোটাকে কনসিডার মানে আগের রোটা থাকে তার জন্য না। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমার এখানে তো বাই চান্স আইটেম 1 থেকে শুরু হচ্ছে, যদি 0 থেকে শুরু হতো তাহলে কি না না -1 না কনসিডার না, এটা করতো? হচ্ছে জাস্ট স্যার, এটা আইটেমের নাম্বার অনলি। হ্যাঁ, আইটেমের ও নাম্বার, মানে এটা হচ্ছে যে আমরা এখানে আমাদের মানে জাস্ট এটা নাম্বারিং স্যার অনলি। এটা ডায়মন্ড হতে পারতো, এটা পেইন্টিং হতে পারতো, এটা হচ্ছে আপনার মানে আমি এটা জাস্ট আপনি আইটেমের নাম্বার করছি, এততম আইটেম, হ্যাঁ। -1তম আইটেম তো কখনো হবে না, 0তম আইটেম তো হবে না। আপনি যখন আইটেমটা চোখের সামনে থাকবে, তা কাউন্ট করবেন 1 2 3 4 করে কাউন্ট করবেন, কেমন? আচ্ছা, তো এইটা পুরোপুরি দেখেন, আরেকবার পুরা দেখেন, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, পুরোটাই বেশ সময় নিয়ে আমরা করেছি, সুযোগ থাকলে আমি আরো একটা করাইতে পারতাম, বাট আমি চাইছি যে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেই,
এটা এখন তো সময় নেই আমাদের করার মতো। একটা হোম প্র্যাকটিস, আমি যখন লেকচার ভিডিও আপলোড করবো আপনারা একটা হোম প্র্যাকটিস করতে দিন। গতদিন যেটা আমরা ক্লাস করলাম না, ওই যে ডায়মন্ড স্ট্রাকচার দিয়ে আমরা সলভ করেছিলাম ফ্র্যাকশনাল ল্যাবসেটটাকে, ওইটা আমি স্ক্রিনশট আজকে আপনাদের গুগল ক্লাসরুমে এটা রেকর্ডিং এর সাথে দিয়ে দিই। কাইন্ডলি অনুরোধ থাকবে বাসায় যেই মোমেন্টে এটা পড়ছেন বা দেখছেন সাথে সাথে এটা সলভ করেন। আমার নিজের পার্সোনাল এক্সাম থেকে এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন আন্ডারগ্রেডে জিনিসটা করেছিলাম, আমি নিজের এক্সপিরিয়েন্সও দেখেছি, আমি আমার ফ্রেন্ডদের বা ক্লাসমেটদের এক্সপিরিয়েন্স দেখেছি। যারা আমরা ওই দিনই ওটা করেছি তারা কেন যে জিনিসটা মনে রাখতে পেরেছি, আর যাদেরকে মনে হয়েছে ঠিক আছে লেকচার আছে আমাদের খাতায় তো নোট তোলা আছে আমরা পরে এক সময় গিয়ে করব, ট্রাস্ট মি, এটা যদি আগামী কালকেও যদি বা তার 2 দিন পরে যদি খুলে দেখেন এটা আপনার মাথার মধ্যে আর থাকবে না। তো সবাইকে একটু অনুরোধ করব, আজকে আমি লেকচার ভিডিওসটা কিছুক্ষণের মধ্যে 12টা বা 2টার মধ্যে আমি আপলোড করে দিব। পাওয়ার সাথে সাথে কাইন্ডলি এটা একবার প্র্যাকটিস করবেন, আর যেটা প্র্যাকটিস প্রবলেম করতে হবে সাথে সাথে আপনি সেটাকে মিলিয়ে দেখবেন। ওকে, আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব যে এখানে তো আমরা বলতে পারছি $37, রাইট? কিন্তু কথা হচ্ছে এই $37 আসলে কোন কোন বস্তুগুলোকে নিয়ে এসেছে। সবগুলো বস্তু আমি নিতে পারবো না, বা বা যদি নিতে চাইতাম কোন কোন বস্তুগুলোকে নিলে আমার এই $37 লাভ হয় 5 কেজিকে ওভারশুট বা 5 কেজি এক্সিড না করে, সেটা আমরা নেক্সট ক্লাসে এখান স্যার থেকে, ওটা কি ডিকোডিং? হ্যাঁ ডিকোডিং প্রসেসটা উল্টো দিকে রিভার্স ব্যাক করতে হবে, রিভার্স ব্যাক করে করে চলবে। এই স্যার তো। এটা কি অনেক ব্রড ডিকোডিংটা? না না, এখানে জাস্ট সিম্পল ছোট্ট কয়েকটা জিনিস, আমার উপরের ভ্যালুর সাথে আমার নিজের ভ্যালু মিল আছে কিনা তারপর তাহলে ডিসিশন। স্যার একটু নেক্সট ক্লাসে ইয়াটাও একটু দেখেন, ও আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিংটা। ওকে। আপনার নাহিয়ান আমাকে প্লিজ একটা মেইল দিন, ঠিক আছে? একটা ঠিক প্লিজ আছে। নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আগেই বা তার আগের দিন, মানে আমরা তো নেক্সট ক্লাস কবে করবো? নেক্সট এই ক্লাস সপ্তাহে, স্যার নেক্সট রবিবার। নেক্সট রবিবার আমাকে শনিবারের দিকে একটু একটা মেইল করে দিন। ঠিক আমি আছে, বলে দিচ্ছি। ওকে। অফলাইনে না স্যার, আনফরচুনেটলি এই সেমিস্টারে কোনো অফলাইন ক্লাস, এই সেমিস্টারে কোনো অফলাইন ক্লাস নেই। আহ, আমাদের অনলাইনেই সেমিস্টার শেষ করতে হচ্ছে। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউশনটা দেখে ফেলবো কিভাবে এটা শেষ করতে হয়। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের এক্সাম তো আমরা সবাই জানি, রাইট? আমাদের এক্সাম হচ্ছে, ফাইনাল এক্সাম হচ্ছে 23rd ডিসেম্বর। হ্যাঁ, এবং সেটা হচ্ছে অফলাইনে, নতুন নতুন ক্যাম্পাস ভিজিট করে 23rd-এ আমাদের অফলাইনে এক্সাম হবে। আর সিলেবাস বাকি যাবতীয় যা যা কিছু আছে ওইটা ইনশাল্লাহ আপনারা অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে জেনে ফেলবেন। আর আজকের অ্যাটেন্ডেন্সের জন্য আমি নতুন করে ফর্ম বানাতে পারছি না, মানে ফর্ম বানানোর সময়টা আসলে এই মোমেন্টে নেই। আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি